حميد مجيد. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. يا حي يا قيوم برحمتك نستغيث. আল্লাহ আজকের এই মজলিসের শুরুতে আল্লাহ আমরা কালামুল্লাহ তেলাওয়াত করলাম, আল্লাহ দুরূদ ইব্রাহিমের তেলাওয়াত করলাম। আল্লাহ খাস করে মাওলা আমাদের মাঝ থেকে কয়েকদিন পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমাদের এদেশের একজন প্রাণ, আল্লাহ দেশের একজন নেত্রী, বিএনপির নেত্রী আল্লাহ বেগম জিয়া। আল্লাহ তার মাগফিরাতের জন্য এই আয়োজন, আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতের নূরে মুনাফফার করে দিন। আল্লাহ তার যে অবদান এই দেশে, আল্লাহ তার সংগ্রামী জীবন, তার অসুস্থতার জীবন, এই সময়টুকুকে আপনি তার নাজাতের জরিয়া বানাই দিন। আল্লাহ তার পরিবারের সদস্যদেরকে আপনি সবর করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের দেশ আল্লাহ যা হারিয়েছে আল্লাহ এর ক্ষতি যেন পূরণ হয় সেই ব্যবস্থা আপনি করে দিন। আমাদের এই দেশের মধ্যে শান্তির ফয়সালা করে দিন। আল্লাহ আমাদের বাবা মা আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের নূরে মুনাফফার করে দিন। আল্লাহ এই মজলিসখানাকে আপনি কবুল করে নিন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে আপনি সুস্থ করে দিন। আল্লাহ সুস্থতার নিয়ামত আপনি সকলকে দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আলোচনায় প্রথমে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক, সভাপতি, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত ফটো জার্নালিস্ট, এনটিভি ডাইরেক্টর জনাব নুরুদ্দিন আহমেদকে কিছু বলার জন্য অনুরোধ করছি। একটি সময় আমার জীবনে আপনারা জানেন দীর্ঘদিন হয়েছিল, আজকে অনেকে হারিয়ে বলার মতো নাই। তারপরেও কিছু বলার জন্য অনুরোধ করা হয়েছে। আমার যে অভিজ্ঞতা থেকে আমি বলছি, দীর্ঘদিন ওনার সাথে কাজ করার সময় আমি ওনাকে যা দেখেছি, উনি কোনোদিনই আমাদের কর্মচারী দেশে এবং দেশের বাইরে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে ওনার সাথে। স্থিতি অনেক লম্বা, বলে শেষ করা যাবে না। আপনি এখানে যারা আছেন তাদের সবাই যেটা মনে আমার স্থিতিটা বেশি, এই জন্য আমি ওনার সাথে দিয়েছিলাম। আজকে এই জাতি এমন একজন মহিলাকে হারিয়েছে, আমরা হয়তো এখন বুঝছি না, হয়তো কিছু পরে আমরা বুঝতে পারবো আমরা কি হারিয়েছি। আমি তার মাগফিরাত কামনা করি।
আল্লাহ তাদের থেকে বেশ নসিব করেন। সবার প্রতি দোয়া করবেন, সবাই দোয়া করবেন, দোয়া করছেন না। আপনারা দেখেন যে জানাজা হয়েছে, এই জানাজা শুধু বিএনপি লোক আসেন তা না, যারা বেগম জিয়াকে ভালোবাসেন তারাই এসছে। এই জানাজায় প্রমাণ করেন বেগম জিয়া কত আপন জুড়ে দেশের মানুষের কাছে। মরার আগ পর্যন্ত উনি গণতন্ত্র বলেই শেষ হয়ে গেলেন, নিজের জন্য কিছুই করলেন না। আপনারা দেখবেন কিছুদিন আগে কাজের সামনে একটি জনসভা হয়েছিল, যার প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব। আর বাসা থেকে উনি একটা মেসেজ দিয়েছিলেন, সেটা দেখানো হয়েছিল। উনি অসুস্থ, কথা বলতে পারেন না, তারপরে উঠে উঠে মিলিটারি সবাই দেশকে করার চিন্তা করো। আসলে আমার বলা খুব ইচ্ছা সরকার থাকা পারছি না, আপনারা মত করবেন। ওনার মতো এরকম মহিলা এরকম রাজনীতিবিদ বাংলাদেশে আসলে আর কোনোদিন আসবেন আমার মনে হয়, আমার বিশ্বাস। আমি আপনার কাছে অনুরোধ করবো, উনি যে আদর্শ রেখে গেছেন, এই আদর্শকে লালন করার জন্য। আর তারেক রহমান সাহেবের জন্য সবাই দোয়া করবেন। উনি এটি হয়ে গেছেন আমি বলবো না, ওনার জাতীয় ওনার সাথে আছে, ওনার ভাই বোন অভাব নেই, ওনাকে আরো শক্ত হতে হবে এবং ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে সঠিক সময় মতো আসতে পারছে এই জন্য, আর দেশটাকে যেন ভালোভাবে নিয়ে যায়। আমরা যদি তাকে সহযোগিতা করি নিশ্চয়ই দেশ ভালো হবে। আপনারা আসলে আমি অনেক কিছু গুছিয়ে বলতে পারলাম না, আমার মনের অবস্থা ভালো নাই। আপনি সবাই ভালো থাকবেন আর আমার নেত্রীর জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে প্রত্যেকেই শোকাহত। এদেশে প্রতিটি মানুষ নীরবে নিভৃতে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে চোখের পানি ফেলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন যার যার অবস্থান থেকে। আমরা আজকে প্রত্যেকে যার যার অবস্থান থেকে দোয়া করবো। আনুষ্ঠানিকভাবে একটা অনুষ্ঠান হয়েছে, আমরা যার যার অবস্থান থেকে দেশনেত্রীর রুহের মাগফিরাত কামনায় আমরা দোয়া করে যাবো। এই আহ্বান সবার প্রতি রাখছি। এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত আকারে 2 মিনিটের মধ্যে শেষ করবেন জনাব আমাদের সিনিয়র সাংবাদিক জনাব আব্দুল আউয়াল ঠাকুর। জনাব ঠাকুর ভাইকে 2 মিনিটের জন্য একটু জাস্ট শোক প্রকাশ করার জন্য অনুরোধ। মোবাইলটা একটু নামাবেন সামনে, ভাই লম্বা করে মোবাইল একটু নামাই দেন। নামাই দেন না, ছবি আপনারটা এটা এটা ওইটা মোবাইল নিয়ে কাজ করলে পিছনে আসবেন। 34 বছরের যার গণতান্ত্রিক আন্দোলন আমাদের স্বাধীনতার জন্য আমাদের তার জন্য নিজের উপর ধন্যবাদ ছিলেন বলে আজকে সময়টা পাওয়া গেল। আসলে তাকে বলার কিছু নাই, না থাকার অনুপস্থিতিতে আমাদের শুধু উল্লেখ প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সাহস থাকলে পিছনে যেটা হয়, 86 সালে যখন আওয়ামী লীগ সমস্ত আঘাতকে ভেঙে দিয়ে এরশাদের সাথে নির্বাচনে গেল, তখন আমরা তার প্রতিবাদ করেছিলাম, খবর লিখেছিলাম দিল্লির ইচ্ছে হাসিনা নির্বাচনে গেল। তার 2 দিন পরে চাকরি গেল, কারণ ঈশ্বর চেয়েছিলেন একটি প্রতিবাদ আমি লিখিনি, চাকরিটা গেল। যখন ম্যাডামের সাথে কথা হলো সেদিন সিলেট যাচ্ছিলেন, তিনি সাহস দিলেন। আসলে সেদিন প্রতিবাদটা লিখিনি এই কারণে, কারণ উনি ছিলেন, আমরা মনে করেছি দেশটা একদিন স্বাধীন হবে এরশাদের হাত থেকে, কোনো চিন্তার কোনো কারণ নেই। দেশের গণতান্ত্রিক লড়াইয়ে তিনি যে ভূমিকা রেখেছেন আবশ্যকতা ও আধিপত্যবাদের বিরুদ্ধে একই বিষয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এবং মূল্যবোধের লড়াই একই কাতারে। উনি এটা তিনি বুঝেছিলেন। আমি জানি না ভবিষ্যতে আর কেউ বুঝতে নিয়ে হবে, উত্তরাধিকার দায়িত্ব গ্রহণ করবেন। বাবু তালুকদার এই পর্যায়ে 1 মিনিটের জন্য অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব বাবু তালুকদার। আসসালামু আলাইকুম। আসলে আমি 1 মিনিটই শেষ করবো। ছোট্ট থেকে তার সঙ্গে কাজ করেছি দীর্ঘ 17 বছর।
তো সেই সুবাদে আমি জাস্ট একটি কথা একটু বলতে চাই, ম্যাডাম যখন ছবি তুলতেন, মানে ছবি তুলতে আমি ঢুকতাম, তো যখন সে অবসর থাকতেন, মনে করেন যে 5 জন এসেছে, 2 জন আসেনি এখনো, তো আমি অপেক্ষা করছি ভিতরে। তো ম্যাডাম আমাকে মাঝে মাঝে বলতেন যে দেখো বাবু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে মাঝে মাঝে বলতেন দেখো হাতে খুব সময় কম, যা করে আমার দ্রুত করতে হবে। একটি কথা আমার ভিতরে সবসময় মানে চিন্তা করতে, সে বুঝতে, জিয়াউর রহমান সাহেব বুঝতে পেরেছিলেন যে তার জীবনটা সংক্ষিপ্ত, এই কারণে সেই কথাটা বলতেন। আর বেগম জিয়া সম্পর্কে যে কথাটা আমি বলতে চাই সেটি হলো, আমি একটু তাকে নিয়ে একটু গবেষণা করেছিলাম মুক্তিযুদ্ধ বিষয় নিয়ে। তো তার যে জিয়াউর রহমান সাহেব যে ব্যক্তিগত ডাক্তার ছিলেন, তো উনি সিএমএইচে জব করতেন। তো আর জিয়াউর রহমান তখন এই চট্টগ্রামে এই তার একটি সেনাবাহিনীতে কাজ করতেন। তো যখনই সে অসুস্থ হতেন তখন ঢাকা সিএমএইচে চলে আসতেন। তো তার ওয়াইফের এবং তাদের মধ্যে পারিবারিক একটা বন্ধন হয়ে যায়। তো সেই সময়তেই বললো, আমি ওই তার ভদ্রমহিলা, তার স্ত্রী নাম হয়েছে আপনার আসমানি আপা। তো আসমানি আপাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে বেগম জিয়া সম্পর্কে, মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু বলেন, তিনি আমাকে একটি কথা বললেন যে দেখো বেগম জিয়া এই যখন আমার বয়সে ছোট, আমি তাকে ভালো বলে ডাকতাম। তো আমি তাকে যখন জিয়াউর রহমান রিভোল্ট করলো, তখন আমি তাকে বললাম যে দেখেন পাকিস্তানি সৈন্যরা আপনাকে ছাড়বে না, আপনার সন্তানকেও ছাড়বে না, আপনি এক কাজ করেন পার্শ্ববর্তী ভারতের কথা পালিয়ে যান, অথবা পার্শ্ববর্তী কথা আশ্রয় নেন। বেগম জিয়া বলেছিলেন আমার স্বামী যে দেশের জন্য লড়ছে সেই দেশে আমি কোথাও যাবো না। কিন্তু আজকে এত বছর পরও তিনি একই কথা বলছেন, এখনো তিনি বলছেন যে আমার স্বামী যে দেশের জন্য, আমার দেশ ছাড়া আমার কোথাও কিছু নেই। সেই মানুষটি আজ আমাদের মাঝে নেই। আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না, আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে এইরকম একটা মানুষকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারলাম না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে 1 মিনিট করে বক্তব্য দিব। আমি আসলে সময়ের অভাবের কারণে অনেককে বক্তব্য দেওয়া শুরু দিতে পারবো না। জাহিদুল ইসলাম রনি আমাদের সিনিয়র সাংবাদিক এবং বিএনপি চেয়ারপারসনের অফিসের বিভিন্ন কার্যক্রমের সাথে তিনি খুব ওতপ্রোতভাবে জড়িত মিডিয়া সেলের সদস্য জনাব জাহিদুল ইসলাম রনি। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি। আসলে যে মানুষটির সম্পর্কে আমাকে বলতে বলা হলো, ওনার সম্পর্কে মূল্যায়ন করার বা ওনার সম্পর্কে বলবার ক্ষমতা আমার নেই। শুধু এইটুকু বলবো, প্রায় 17 বছরের বিএনপি কাভার করতে গিয়ে যে বিএনপি চেয়ারপারসন, যে সাবেক প্রধানমন্ত্রী, যে আপসীন নেত্রীকে দেখছি, সেই নেত্রী আমাদের প্রজন্মকে আলো দেখিয়েছেন, আমাদের আগের প্রজন্মকে আলো দেখিয়েছিলেন এবং পরবর্তী প্রজন্মের জন্যও ওনার যে আপসীন কার্যক্রম, আপসীন ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব আমি মনে করব আকাশে ধ্রুবতারা হয়ে গত 30 ডিসেম্বর থেকে উজ্জ্বলভাবে জ্বলে আছে। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম আরো দেখাবে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায়, এদেশের মাটি ও মানুষের পক্ষে, মাটি ও মানুষের জন্য কাজ করার অনুপ্রেরণা যোগাবে প্রত্যেকটি রাজনৈতিক নেতাকর্মী। ওনার জানাজার মধ্য দিয়ে সেটি প্রমাণ হয়ে গেছে, সারা বাংলাদেশ এক কাতারে এসে, এক মোহনায় এসে মিশেছিল সেদিন। এবং আমার সৌভাগ্য হয়েছে সেদিন জানাজার পর ওনার কবরে মাটি দেবার। তো আমরা সবাই মিলে ওনার জন্য দোয়া করব যেন দূরের আকাশে উনি আমাদের জন্য আলো হয়ে থাকবেন, সে আলোই আগামীর পথে আমরা হেঁটে যাব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে দোয়া প্রার্থনা করে সংক্ষিপ্ত 1 মিনিট বক্তব্য রাখবেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব সাইদ খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মিলাদ মাহফিল এবং স্মরণ সভায় সম্মানিত সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট সাংবাদিকতার বিভিন্ন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমার সহকর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম।
ছোট্ট করেই বলবো, সেটি হচ্ছে বেগম খালেদা জিয়াকে আমি স্কুল জীবনে স্কাউটিং করতাম। তো আমি স্কাউটিং করতে গিয়ে এক জাম্বলিতে বেগম খালেদা জিয়া তখন 91-এ প্রাইম মিনিস্টার, ক্যাম্পে আমি সালাম দিতে গিয়ে যখন সালাম দিয়েছিলাম, আমি আমার স্কুলে পিরোজপুর গভর্নমেন্ট স্কুলের স্কাউট টিমের ক্যাপ্টেন ছিলাম। অভিবাদন জানানোর সময় উনি আমার পিঠে হাত রেখেছিলেন। সেই থেকে আসলে আমি রাজনীতির সাথে জড়াইনি, কিন্তু ওনার প্রতি এক ধরনের ভালো লাগা জন্ম নিয়েছে। এরপরে স্কুল পেরিয়ে কলেজে গিয়ে আমি ওনার জাতীয়তাবাদী রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। এরকম আমার মতো ছোট্ট ছোট্ট স্মৃতি হয়তো অগণিত মানুষের আছে। সেই স্মৃতিগুলোই 31 ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউতে জড়ো হয়েছিল লাখো কোটি মানুষ, এবং বেগম খালেদা জিয়ার ওটিকে জানাজা বললে ভুল হবে, এটি আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় শোক র্যালি। আমিও ছিলাম। এত মানুষকে যিনি শোকের সাগরে ভাসিয়েছেন, তিনি কি ছিলেন সেটি ব্যাখ্যা করার দাবি রাখে না। আমার সহকর্মী বন্ধুবর জাহিদুল ইসলাম রনি বলেছেন তিনি দূর আকাশের ধ্রুবতারা হয়ে গেছেন। আমি আবার একটু ভিন্নভাবে বলি, তিনি আসলে দূর আকাশের ধ্রুবতারা হননি। তিনি ছিলেন বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র, মানুষের মুক্তির আন্দোলনের গণগণে এক তেজোদ্দীপ্ত সূর্য, যে সূর্য সবগুলো গ্রহ উপগ্রহকে আলোকিত করেছেন, এবং উনি মৃত্যুর মধ্য দিয়ে অমরত্বের দুয়ারে পৌঁছে এক গণগণে তেজোদ্দীপ্ত সূর্য হয়ে বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার, পৃথিবীর যে কোনো প্রান্তে ফ্যাসিবাদ এবং শোষণের বিরুদ্ধে তেজোদ্দীপ্ত আলো ছড়াবেন। আজ ওনার এই স্মরণসভা এবং মিলাদ মাহফিলে আমার এটুকুই বক্তব্য, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করেন, এবং আমরা যেন ওনার দেখানো পথে এই বাংলাদেশকে ভালোবাসতে পারি। গণতান্ত্রিক সংগ্রামে যেন ওনার সেই আপসহীন মনোভাব আমরা লালন করি, যতদিন বেঁচে থাকবো আমরা, যতদিন থাকবে বাংলাদেশ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি। এই 2 মিনিট সময়ের প্রতি আপনারা সম্মান দেখাবেন, কারণ আমাদের এখানে সময়ের একটা স্বল্পতা, এবং আমাদের অনেকেই বেগম খালেদা জিয়া সম্পর্কে আমরা বললে সবাই দীর্ঘ সময় বলতে পারি, অনেক স্মৃতি অনেকের দেখা। বেগম খালেদা জিয়া বাংলাদেশে যে ধ্রুবতারা বলা হচ্ছে, এইটা বলে শেষ করা যাবে না। সেই কারণে আমরা প্রত্যেকে সময়ের প্রতি একটু নজর রাখবো। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক যারা ইরফানুল নাহিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক যারা দিদারুল আলম। এখনো শোকে স্তব্ধ বাংলাদেশের পরিস্থিতির মধ্যে আজকের এই আয়োজন, যাকে ঘিরে আমরা যাকে বলি আমাদের বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ইতিমধ্যে আমার 2 প্রিয় সহকর্মী বক্তব্য দিয়ে গেছেন। আমার প্রিয় ভাই সাইদ খান ভাই যে কথাটি সর্বশেষ বলেছেন, আমরা তার দেখানো পথ, সে দেখানো পথ কি? গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্য বিরোধী শক্তির বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে যে লড়াইয়ের শিক্ষা তিনি দিয়ে গেছেন, সে দেখানো পথে যেন আমরা চলি। আমার সাথে ম্যাডামের ছোট্ট 2টি স্মৃতি আছে। একটি হচ্ছে বিগত আমলে কুমিল্লায় 14 গ্রামে একটি গাড়ি পরে মানুষ মারার ঘটনায় বন্দী অবস্থায়, গোলশানে বন্দী অবস্থায় বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলা হয়। সেই মামলায় ব্যারিস্টার কায়সার কামাল এবং মরহুম সানাউল্লাহ মিয়া আমাকে দায়িত্ব দিয়েছে জেলখানা থেকে ম্যাডামের স্বাক্ষর করিয়ে যেন আমি একটু ওকালতনামায়
সেই স্বাক্ষর করাতে আমি পুরাতন জেলখানায় গিয়েছিলাম। এই একটি অসাধারণ স্মৃতি। আর সর্বশেষ এই জাতীয় প্রেস ক্লাবে আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বার্ষিক ইফতারে ম্যাডাম সর্বশেষ যেখানে আসবার কথা ছিল অতিথি হিসেবে, আমার ঐতিহ্য যেখানে ম্যাডাম প্রধান অতিথি হিসাবে আসেন। ফেসিস্ট আমলে দখলদার প্রেস ক্লাবের যে কমিটি ম্যাডামকে আসতে দেয় নাই, সেই সময় আমরা সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে 6 ঘন্টার ভিতরে আমরা সেখানে সেই পরিবেশটি করেছি। সেখানে ম্যাডাম আমাদের এই সংগঠনের ইফতার করেছে। সেই সময় আমি সেখানে একটি সংগঠনের দায়িত্বে ছিলাম। ম্যাডাম বলল কিভাবে এটা সম্ভব হলো। মরহুম রুহুল আমিন গাজী ভাই বলল আমাদের ডিউজের একজন এখানে কাজ করে সাংবাদিকতায়। ম্যাডাম বলল তাকে ডাকেন। আমি দৌড়ে যখন ওই গাড়িতে যাই, তিনি বললেন ও আচ্ছা, থ্যাংক ইউ। সেই নেত্রী বাংলাদেশের মানুষের, বাংলাদেশের ইতিহাসে যে নজির স্থাপন করেছেন, আমরা আমাদের আগামী রাজনীতি, আগামী দেশপ্রেমে তার সেই আদর্শকে আমরা ধারণ করব, লালন করব। বাংলাদেশের সুশাসন, আইনের শাসন, কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় সেটি জারি রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বিনীতভাবে অনুরোধ করবো আপনারা সবাই প্রতি লক্ষ্য রাখবেন। প্রত্যেকের স্মৃতি আছে, এই বিষয়গুলি আপনারা একটু সময়ের প্রতি সম্মান দেখাবেন। এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব, সিনিয়র সহকারী মহাসচিব জনাব বাসির জামাল। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জনাব ইরফানুল হক নাহিদ। আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই যে শোক সভা বা দোয়া মাহফিল, কোনোভাবে মানসিকভাবে আমরা প্রস্তুত ছিলাম না এত দ্রুত এটা করতে হবে। আমার আসলে কোনো বক্তব্য নাই, আমি 1 মিনিটের ভাবে শেষ করছি। আমরা দোয়া করি আল্লাহ যাতে ওনাকে এই মানুষকে যে ভালোবাসা পেয়েছেন, আমরা এখান থেকে ভালোবাসি। ভালোবাসা কোনো আলোচনায় প্রকাশ করা যাবে না। সবাইকে ধন্যবাদ, দোয়া করবেন। এই পর্যায়ে আলোচনা অংশ নিচ্ছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব জনাব বাসির জামাল। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়া মৃত্যুতে আয়োজিত আজকে শোক সভা এবং দোয়া মাহফিলে মঞ্চবিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ এবং আমার সামনে সুখাবিগত সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আজকে স্মৃতিচারণের সময় নয়। তিনি গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিলেন। তিনি এবং তার পরিবার সাংবাদিক সমাজের বন্ধু, সাংবাদিক সমাজের দুঃখ বেদনার সময় পাশে দাঁড়াতেন। আমরা তার জন্য দোয়া চাই। আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি তাকে আল্লাহ যেন বেহেশতের সর্বোচ্চ স্থানে স্থান দিন। সবচেয়ে বড় সত্য তিনি নেই, কিন্তু তার চেয়েও বড় সত্য তিনি আমাদের মাঝে যে প্রভাব রেখে গেছেন, অমর হয়ে আছেন। এবং যতদিন এই পৃথিবী থাকবে, যতদিন এই বাংলাদেশ থাকবে, ততদিন তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি জনাব এ.কে.এম. মোহাম্মদ মহসিন। আসসালামু আলাইকুম। আজকের এই শোক সভা এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাই বোনেরা,
আমি মানে রিপিট করতে চাই না, আর আপনারা সবাই জানেন আমরা এখানে কেন সমবেত রয়েছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য। তো দু একটি মানে যেহেতু স্মরণ সভা না, আমার সৌভাগ্য হয়েছে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন থেকে রাজনীতি শুরু করেন সেদিন থেকে তার সাথে পেশাগত কাজে আমার সেই সুযোগ এবং অভিজ্ঞতা আছে। সেই সুবাদে আমার অনেক অভিজ্ঞতা আছে। এই সারা বাংলাদেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনের দীর্ঘ 9 বছর যে সারা বাংলাদেশ ঘুরেছে, আমার সৌভাগ্য হয়েছে অনেক জায়গায় তার সাথে সঙ্গে হতে এবং একই গাড়িতে করে, এবং সেখানে নানান রকম কথা হয়েছে। সেই কথা আমরা মানে আমি শুধু একটি কথাই বলবো, যেহেতু সময় খুব সীমিত, আমাদের জানা যায় যে মানে প্রমাণ করেছে সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, উনি বাংলাদেশের নেত্রী। এখন আমাদের এই বাংলাদেশে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের স্বাধীনতা মুহূর্তের প্রতীক ছিলেন উনি। গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে যিনি দুইটা স্বৈরাচারের পতন ঘটিয়েছেন, এরশাদ স্বৈরাচার এবং হাসিনা স্বৈরাচারে। এমন ঐতিহাসিক এত বড় মহানায়ক আসলে তার পৃথিবীতে হয় নাই। 25 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে উনি জয়ী হয়েছে এবং উনি আমাদের মনে থাকবেন, এবং ওনার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এ পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি জনাব মোহাম্মদ খায়রুল বাশার। জনাব মোহাম্মদ খায়রুল বাশার 2 মিনিটের মধ্যে সহ আলোচনা শেষ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত নেতৃবৃন্দ এবং আমাদের সাংবাদিক ভাই, আসসালামু আলাইকুম। আজকে আমরা সবাই আলোচনা বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের দেশে আমাদের সবাই অভিভাবক, এবং তিনি কি ছিলেন সেটা তার মৃত্যুর পরে তার জানাজায় বাংলাদেশের গোটা বাংলাদেশ উপস্থিতির মাধ্যমে সেটা আমরা দেখেছি। বাংলাদেশের 3 জন শ্রেষ্ঠ আলেম তার কফিন বহন করেছেন, এবং শুধু বিএনপি না, সারা দেশের মানুষ দল মত নির্বিশেষে তার জন্য দোয়ায় সামিল হয়েছেন। তার জীবনটা ছিল সম্পূর্ণ সংগ্রামী জীবন। তিনি গৃহবধূ থেকে কোথায় উঠে এসেছেন এবং মানুষের জন্য কি করেছেন সেটার প্রমাণ আমরা সবাই জানি, আমরা সবাই সাক্ষী। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েমুল বাক্যে তার জন্য জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম এর জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, এবং তিনি যেভাবে নির্যাতিত হয়েছিলেন, তিনি যে সত্য এবং সুন্দরের জন্য সংগ্রাম করেছিলেন, ঐক্যের জন্য সংগ্রাম করেছিলেন, স্বৈরাচার বিরোধী ভূমিকা পালন করেছিলেন, আপোষহীন ভূমিকা পালন করেছিলেন, সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের দেশকে এগিয়ে দেব। ধন্যবাদ সবাই। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে ঘোষণা দিয়েছিলাম আমাদের আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করতেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। এই পর্যায়ে আমি আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বাকের হোসেন। জনাব মোহাম্মদ বাকের হোসেন। বেগম খালেদা জিয়া আয়োজিত আজকের এই
সাংবাদিক নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আসসালামু উপস্থিত, আমাদের এই সভায় উপস্থিত এই ক্যামেরাতে যত ডিস্টার্ব করবে লাইনি আমাদের প্রিয় নেত্রী সাবেক নেত্রী বেগম খালেদা জিয়ার এই বড় ভাই অনুষ্ঠানিক এই ভাই লাইভ চলতেছে না এই বড় ভাই লাইভ চলতেছে এই আপনারা মোবাইল নিয়ে সামনে বসে থাকেন আপনারা জানেন আল্লামা রুমি তার মসনবির প্রথম দিন কবিতাটা শুরু করেন। সেই কবিতাটা হচ্ছে এই বিষ্ণু আজনাই জু হেকায়াত মে কুনত ওয়াজুদাই মে কুন হেকায়াত মে কুনত। অর্থাৎ তিনি বলছেন বাঁশ থেকে যখন কঞ্চি কাটি আমরা বাঁশি বানাই, বাঁশির মধ্যে এক ধরনের করুণ সুরা। তিনি বলছেন এই করুণ সুরটা আমরা সুর হিসেবে উপভোগ করি, কিন্তু এটা হচ্ছে আসলে বিরহের বেদনা। বাঁশ থেকে কঞ্চিকে আলাদা করার পর যে বিরহ তৈরি হয়, সেই সুরটাই বাঁশিতে বেজে ওঠে। আজকে সারা জাতি বেগম খালেদা জিয়ার বিরহে শোকে কান্না এবং বিরহের সুর সারা বাংলাদেশের মানুষের, বাংলাদেশের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সারা বিশ্বে এই সুর, এই বিরহের সুর চলছে। তিনি কি ছিলেন কি ছিলেন না সবাই আমার সাথে অনেক বেশি ভালো জানেন। তাকে তিনি তার নামে এবং কাজে অমর হয়ে থাকবেন, কিন্তু জীবিত থাকা অবস্থায় সারা জাতিকে তিনি নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, বাংলাদেশের মানুষের উন্নত জীবন তিনি সংগ্রাম করে গেছেন। তার অবর্তমানে তাকে আমরা অনুসরণ করতে হবে। তার অনুসরণের উপায় হলো জাতিতে আমরা জাতিকে, বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা যারা জাতীয়তাবাদী সাংবাদিক হিসেবে নিজেদের পরিচয়, আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমরা সবাইকে আমি নয় আমরা বলবো, আমরা নয় আমার নয় আমাদের বলবো। এইভাবে আমরা নিজেরা সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকবো, সারা জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য ভূমিকা রাখবো। আজকে শুধু প্রশংসা নয়, বিএনপি যাতে আগামীতে পথ চলার মধ্যে দিয়ে যে কোনো সময় ভুল ত্রুটি, যে কোনো অসুবিধা এবং বিপদে পড়ার কোনো আশঙ্কা থাকলে জাতীয়তাবাদী দেশপ্রেমিক সাংবাদিক হিসাবে আমরা আমাদের এইভাবে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবো। আমরা আমাদের দেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে, উন্নত দেশ হিসেবে টিকিয়ে রাখতে পারলেই আমরা আমাদের শহীদ জিয়ার প্রতি সর্বোচ্চ এই সম্মান দেখানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য মোবাইলগুলো ডাউন করেন একটু সামনে। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে এমন এক নেতা শোক সভা করছি, প্রত্যেকে আমরা শোকে কাতর। সুতরাং আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা একটু শান্তভাবে বসুন এবং কথাবার্তা না বলে শৃঙ্খলা বজায় রাখুন এবং আজকের সভার গাম্ভীর্য বজায় রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আমরা হয়তো আমাদের অনুষ্ঠান অনেকটা ছোট হয়েছে, আপনাদের সবার জায়গা সুন্দর হয়েছে না, আপনাদের কষ্ট করে দাঁড়িয়ে থেকে আমাদের আহ্বায়কদের কথা শোনার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির উপস্থিত হয়েছে। এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের আজকে অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আমার দেশের নির্বাহী সম্পাদক জনাব সৈয়দ আব্দুল আহমেদকে আলোচনা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, আমাদের সবার প্রিয় রিজভী ভাই, উপস্থিত শোকার্ত সহকর্মী ভাই বোনেরা, আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির ধ্রুবতারা। এই রাজনৈতিক কিংবদন্তির সঙ্গে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে এই রাজনৈতিক কিংবদন্তির সঙ্গে আমি কাজ করার সৌভাগ্য পেয়েছিলাম। গণতন্ত্রের জন্য তিনি আপসহীন ভূমিকা পালন করেছেন। তিনি ছিলেন গণতন্ত্রের অবিচল একজন নেত্রী। অন্যায়ের বিরুদ্ধে তিনি সংগ্রাম করেছেন। সাধারণ মানুষের প্রতি তার মমত্ববোধ ছিল অসাধারণ। দেশের নারীর ক্ষমতায়নে তিনি আন্তরিক প্রচেষ্টা চালিয়েছেন। এ সমস্ত গুণের জন্য আন্তর্জাতিক বিশ্বেও তিনি অত্যন্ত সমাদৃত ছিলেন। তার সঙ্গে আমি বিভিন্ন দেশ সফর করার সৌভাগ্য হয়েছে। বিশ্ব নেতারা তাকে অত্যন্ত সম্মান করতেন। আমি এখানে দুটি ঘটনা বলি। 1982 সালে জাকার্তায় জোট নিরপেক্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে এখানে নুরুদ্দিন ভাই আছেন, উনিও আমার সঙ্গে ছিলেন। আমি দেখেছি যে আমাদের বিমানটি যখন জাকার্তার আকাশে তখন পাইলট ঘোষণা করলেন যে আমাদেরকে কিছুটা বিলম্ব হবে, কারণ আকাশে এয়ার জট সৃষ্টি হয়েছে, শতাধিক সরকার ও রাষ্ট্রপ্রধানের বিমান এসেছে। এর 1 মিনিট পরে আবার পাইলট ঘোষণা করলেন আমরা এখনই অবতরণ করব, কারণ ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুহার্তো বাংলাদেশের বেগম খালেদা জিয়ার সম্মানে তাকে আগে অবতরণের নির্দেশ দিয়েছেন। একই সম্মেলনে ফিলিস্তিনের নেতা ইয়াসির আরাফাত বৈঠক করতে এসেছিলেন খালেদা জিয়ার সঙ্গে। আমরা দেখেছি তিনি সিটে বসার আগেই, সোফায় বসার আগেই দাঁড়িয়ে সেলুট করলেন এবং তার কোমরের রিভলভার উপরে উঠিয়ে তুপধ্বনি দিয়ে তাকে সম্মান জানালেন সামরিক কায়দায়। এই ধরনের সম্মান অন্যান্য বিশ্ব নেতাদের কাছ থেকেও তিনি পেয়েছেন। এই যে সাধারণ মানুষের প্রতি তার মমত্ববোধ, এই যে আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে মনোভাব, সেই জন্য আজকে সারা বাংলাদেশে মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখেন। এবং আমরা দেখেছি তার যে জানাজা হয়েছে ইতিহাসের বৃহত্তম জানাজা, এবং শুধু বাংলাদেশে নয়, বিশ্বের প্রেক্ষাপটেও যে কয়েকটি বড় জানাজা এবং শেষকৃত্য হয়েছে, যেমন নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য, ইরানের বিপ্লবী নেতা খোমেনির জানাজা, সেই জানাজাগুলোর সঙ্গে এই জানাজা তুলনীয়। গতকাল আমি ক্রিসেন্ট লেকের পারে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গিয়েছিলাম। হাজার হাজার মানুষ সেখানে ফুল দিয়ে, ফুলের এখানে পুষ্প বৃষ্টি হচ্ছিল। তো তিনি এই যে সম্মান অর্জন করেছেন সেটা এমনি নয়,
তার যে গুণাবলী, তার কারণে আজকে সেই নেত্রী আমাদের মাঝে নেই। আমি তাকে বলি, তিনি ত্যাগের এক মহাকাব্য। এই জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে তার ছিল একটা নিবিড় সম্পর্ক। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি বারবার এই প্রেস ক্লাবে এসেছে এবং নানা কর্মসূচি অংশ নিয়েছে। 1991 সালের নির্বাচনে সারা দেশে প্রায় 3800 জনসভায় তিনি ভাষণ দিয়েছেন এবং 48 ঘন্টা তিনি না ঘুমিয়ে কাটিয়েছেন। একদিনে তিনি 38টি জনসভায় বক্তৃতা দেওয়ারও তার রেকর্ড আছে। তিনি নির্বাচনী প্রচার শেষ করে এই প্রেস ক্লাবে এসেছিলেন 91 ইলেকশনের সময়। আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে আপনি কতটি আসন পাবেন, কারণ একটি কৌতূহল ছিল যে তখন আওয়ামী লীগের ক্ষমতায় আসবে। শেখ হাসিনা আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে বিএনপি 10টি আসনের বেশি আসন পাবে না। তাই আমাদের সাংবাদিকদের একটা কৌতূহল ছিল তিনি কি বলেন। তো আমরা যখন এই প্রশ্ন করলাম, খালেদা জিয়া বললেন যে এটা আপনারাই ভালো বলতে পারবেন, তবে আগামীকাল, আমি এতটুকু বলি, আগামীকাল আপনারা একটা সারপ্রাইজ পাবেন। সত্যি আমরা সেই সারপ্রাইজটি পেয়েছিলাম, কারণ বিএনপি এই নির্বাচনে বিজয়ী হয়েছিল। তো তিনি এমনই একজন নেত্রী। আজকে আমি তার আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি, তার আত্মার, এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করে। আমিন। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জনাব ডাক্তার জাহিদুল কবির, ডাক্তার তৌহিদুর রহমান, আরিফুর রহমান তুষার। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত কোষাধ্যক্ষ জনাব খন্দকার আলমগীর হোসেন, ঢাকা রিপোর্টার সিউনিটির সাবেক সভাপতি জনাব মুরসালিন নোমানী সহ আরো অনেকে উপস্থিত আছেন। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব আইয়ুব ভূঁইয়াকে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান। ধন্যবাদ। আজকে এই লোকসভার নেতৃবৃন্দ, উপস্থিত মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ এবং মঞ্চের সামনে সিনিয়র সাংবাদিক ও আমার প্রিয় সহকর্মী সহযোগী, আমি আজকে আমার এক মানুষ সম্পর্কে কথা বলতে এখানে দাঁড়িয়েছি। তার বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি, আমরা পাশাপাশি গ্রামে। আমি আপনারা যখন যে ইতিহাসগুলো বলছেন এদিকে আসতে চাচ্ছি না, আমি শুধু গ্রামের বাড়ি সম্পর্কে কথা বলতে চাই। আমার গ্রামের নাম হচ্ছে নূরপুর, পার্শ্ববর্তী গ্রামের নাম হচ্ছে শ্রীপুর। শ্রীপুরের বিরানি বংশে তার জন্ম। আমি ঢাকাতে আসার পর তার চেহারা দেখার সুযোগ পেয়েছি। তিনি যখন ৭৫ থেকে ৭৯ পর্যন্ত গ্রামে যেতেন, মাঝে মাঝে বগুড়া থেকে যেতেন, ঢাকা থেকে যেতেন। আমরা তার চেহারা এক নজর দেখার জন্য বারবার ওই বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতাম। মেজর জিয়া, ব্রিগেডিয়ার জিয়া, জেনারেল জিয়ার ওয়াইফ আসছেন, মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী, তার ওয়াইফকে এক নজর দেখার জন্য। কিন্তু দেখার সুযোগ পাইনি, কারণ ওই বীর বংশের ভোটটা উনি কখনো বুঝতেন না যতক্ষণ ফেনীতে অবস্থান করতেন, যে কয়দিন থাকতেন। ওনাকে ওনার চেহারা দেখার সুযোগ হয়েছিল ঢাকাতে এসে। আমি কারণ ওনার সম্পর্কে অনেক কথা প্রচলিত আছে, বিগত ফেসিবাদ সরকারের প্রধানমন্ত্রী অনেক কথা বলছেন, সরকারি প্রশ্ন তুলছেন, অনেক কথা বলছেন। আজকে শোকের দিনে এই কথাগুলো যেতে চাই। আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম, ইতিহাসের এক ক্রান্তিকালে জাতির দায়িত্ব নিয়েছিলেন এই মহিষী নারী। ইতিহাসের আরেক ক্রান্তিকালে আমরা যখন আবরু ভুকাচ্ছিলাম, অভিভাবক হারাচ্ছিলাম, সেই মুহূর্তে যে মুহূর্তে তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল এই জাতির জন্য,
তিনি জাতির সমস্ত অংশকে নিয়ে একসাথে করে জাতিকে পরিচালনা করার যোগ্যতা দেখিয়েছিলেন। এরশাদের পতনের পর এই জাতিকে যিনি দিশা দেখিয়েছিলেন, আজকে তার প্রয়োজন ছিল ঐতিহাসিক, কিন্তু সেই প্রয়োজনীয় মুহূর্তে তিনি আমাদেরকে এতিম করে চলে গেছেন। আমি আশা করব যারা আগামীতে আসবেন, বেগম জিয়া যে রাস্তা দেখিয়ে দিয়ে গেছেন, সবাইকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করার সে দায়িত্ব পালন করবেন। তাহলে বেগম জিয়া যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, সেই স্বপ্নে দেশের মানুষ সুখ সমৃদ্ধিতে এগিয়ে যাবে। আমি আবার বক্তব্য দীর্ঘায়িত না করে জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে এই মহিষী নারীর প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সরি, আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন। আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। আজকে তাকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব, আমাদের অত্যন্ত সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। জনাব এম এ আজিজকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সভার সভাপতি, অত্যন্ত কেন্দ্রীয় নেতা, আপনারা সবাই আলোচনা করেছেন। আমি যখন 2 বার প্রধানমন্ত্রী ছিল, আমি কিন্তু 2 বার মহাসচিব ছিলাম, সুতরাং ওনার সাথে মঞ্চে আমি কয়েকবার উঠেছি। এছাড়া আগে হরতাল কারতাল ছিল, হরতাল হলেই তিনি আমাদেরকে ডাকতেন, অনেক জাতীয় ইস্যুতে আলোচনা করতেন, অনেক সময় আড্ডা মারতেন, এবং তার কিন্তু ঐশ্বরিক শক্তি ছিল। তিনি বলতেন কম, শুনতেন বেশি, এবং শোনার পরে যেটা দেশ, গণতন্ত্র এবং জাতির ইন্টারেস্ট আছে সেটাকেই তিনি আমার বক্তব্য বলতে একটাই, এখন কথা অনেক বলা যায়, আমার শুধু একটাই, এরকম একজন মহিষী নারী আপনি খেয়াল করে দেখেন, তার জানা যায় 100 দেশের 4 দেশের 6 জন ফরেন মিনিস্টার এবং অভূতপূর্ব সারা ঢাকা শহর ভরে গেছে। আবার এখানে আপনারা ম্যান্ডেলা এবং খামেনি তারপরেই কিন্তু এত গ্যাদারিং হয়েছিল তার স্মরণকালের ইতিহাসে বাংলাদেশে, এরকম জানা যায় মানুষ। যাই হোক, আমার খালি একটাই ঘটনা, তার সাথে ব্যক্তিগতভাবে আমি কিন্তু এটাকে আশ্রয়স্থল মনে করতাম। সারা বাংলাদেশে তিনি কিছু রাজনীতির দেশের রাজ্যে ছিলেন, তার আরো কিছু থাকার দরকার ছিল, তাকে কিন্তু আসলে মেরে ফেলেছে। এখানে একটা মিথ্যা মামলা, নির্জন কারাগারে তাকে বন্দি প্রকোষ্ঠে রাখা হয়েছে, সেই জন্য আমিও ছিলাম। সেখানে তেলাপোকা, টিকটিকি ছাড়া কিছু ছিলাম, এবং কারাগারে পুলিশদেরকে মিয়া সাহেব করতো, মিয়া সাহেবদের বাথরুম ইউজ করতো, ম্যাডামও সেই বাথরুমে, এবং বলা হয় যে তাকে ক্লোরো পয়জনিং করা হতো। তো তিনি সারা এতই আকর্ষিত ছিলেন, তার জীবন শেষ করতে কিন্তু আপোষ করে, ইচ্ছে করলে আপোষ করলে 111-এর সময় ক্ষমতা আসতে পারতেন, আপোষ করলে বিদেশের চাকরি দিতে পারতেন, কিন্তু তার জীবন দিয়ে গেছে। এখানে অনেক শিক্ষণীয় আছে, কিন্তু আমি ম্যাডাম আরো অন্তত তিনি কিন্তু শুধুমাত্র বাংলাদেশের রাজনীতির অভিভাবক ছিলেন না, এই সাবকন্টিনেন্টের কিন্তু অভিভাবক তিনি মারা গেছেন। আমি তার এরপর যে আলোচনা অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য, দৈনিক যুগান্তরের সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব কবি আব্দুল্লাহ শিকদারকে। জনাব কবি আব্দুল্লাহ শিকদার। চাই
জিজ্ঞেস করলাম সামনে ভবিষ্যৎ ভাই এবং বোনের আসসালামু আলাইকুম। আবুল মনসুর আহমদ আমাদের দেশের খুব বড় একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, প্রচলিত পর্বের রাষ্ট্রবিজ্ঞানী, ক্রিয়েটিভ রাষ্ট্রবিজ্ঞানী। তার একটা বই আছে বাংলাদেশের কালচার। সেই বইয়ের মধ্যে অবিভক্ত বাংলা রাজনৈতিক আকাশ পর্যালোচনা করে, রাজনৈতিক পৃথিবীরা পর্যালোচনা করে, তখন কংগ্রেস থেকে প্রশ্ন উঠেছিল যে বারবার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা কেন হয়, আবুল কাসেম ফজলুল শেরে বাংলা কেন হয়? তো ওইটার উত্তরে তিনি লিখেছিলেন যে প্রত্যেকটা মানুষের যেমন একটা আত্মা আছে, রুহু আছে, প্রত্যেকটা জাতিরও একটা রুহু আছে। এই রুহু কখনো বস্তুগত ভাবে, কখনো প্রাণগত ভাবে একখানে দাঁড়াবে। ফজলুলের অবিভক্ত বাংলা মুসলিম মধ্যবিত্ত সম্প্রদায়ের সেই আত্মা, অর্থাৎ বাংলার আত্মা শেরে বাংলা ফজলুল্লাহ। এটা সে ব্রিটিশ আমলে তিনি লিখেছিলেন তার লেখাটা। আজকে আমরা খুব গর্ব করে না, এটা বাস্তবতাটাই এরকম। আমরা বলতে পারি দেশ নেত্রী, দেশ মাতা বেগম খালেদা জিয়া সামগ্রিক বিবেচনাতেই বাংলাদেশের আত্মায় পরিণত হয়েছিল, সামগ্রিক বিবেচনায়। ওসমান হাদির একটা কথা সেদিন চোখে পানি এসে গেল। ওসমান হাদি বলছে যে বেগম খালেদা জিয়া যখন হাসে তখন মনে হয় বাংলাদেশ হাসতেছে, মনে হয় বাংলাদেশ ভালো আছে। যখন বেগম খালেদা জিয়ার চোখে পানি দেখি তখন মনে হয় দেশটা বড় কষ্টে আছে। ঠিক এরকম দেশ এবং একটা মানুষ আর একটা দেশ একাকার হয়ে গিয়েছিল। বাংলাদেশ মানে বেগম খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া মানে বাংলাদেশ। ইংরেজি সাহিত্যের বিখ্যাত নাট্যকার এবং কবি শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন যে বরত্ব কখনো কখনো জন্মগত ভাবে কেউ নিয়ে আসে, কারো কারো উপর আরোপিত হয়, আর কেউ কেউ এটা অর্জন করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বরত্ব আসলে অর্জন করেছিলেন। সেই অর্জন কোনো জাদুবিদ্যা দিয়ে নয়, সেই অর্জন কিন্তু কোনো ক্যারিশমা দিয়ে নয়, সেই অর্জনটা টোটালটাই তিনি করেছিলেন তার জীবনকে স্যাক্রিফাইস করে। একজন সামান্য গৃহবধূ থেকে শুরু করে দেশ মাতা হয়ে ওঠার এই যে দীর্ঘ 44 বছরের সংগ্রাম, এই সংগ্রামের পরতে পরতে রয়ে গেছে তার নানান স্মৃতিচিহ্ন, নানান অবদান। এই সামগ্রিক অবদানগুলোকে একখানে করলে দেখা যায় যে তিনি এতটাই বড় যে সমকালীন পৃথিবীতে গণতন্ত্রের জন্য সংগ্রামে বেগম খালেদা জিয়ার কোনো দ্বিতীয় তুলনা হয় না। এত লম্বা সময় এবং এই যে 44 বছরের রাজনৈতিক জীবন, তার 44 বছরের রাজনৈতিক জীবনে তিনি যে জনপ্রিয়তা নিয়ে শুরু করেছিলেন, 44 বছর পর তার চেয়ে 10,000 গুণ বেশি জনপ্রিয়তা নিয়ে তিনি চলে গেছেন। এবং এটা এরকম ঘটনা আমাদের দেশে কখনো ঘটেনি। এটা একটা ইউনিক এক্সাম্পল। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে রুচি, আভিজাত্য, শিষ্টাচার, সাহস, দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকার, মানুষের প্রতি ভালোবাসা সব মিলিয়ে এগুলোকে যে একত্রিত রূপ দেওয়া যায়, তাহলে সেই রূপটা বেগম খালেদা জিয়ার মধ্যে ভেসে ওঠে, আর কারো মধ্যে। এত সংযমী, এত আভিজাত্য, এত রুচি, এত স্নিগ্ধতা, এত কোমলতা, এত কঠোরতা আর কারো মধ্যে হয় নাই। আল মাহমুদের একটা কথা আছে যে বাঙালি মুসলমানের এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার থমথমে দিনে তিনি বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করেছিলেন, পার্টির দায়িত্ব গ্রহণ করেছিলেন। এবং তিনি যে কতটা শক্ত এবং কতটা কোমল, দুটোর সংমিশ্রণ ছিলেন, সেটা তার স্পর্শে যারা যায়নি তারা কেউ জানতে পারবে না। এরকম ভাবে শত শত উদাহরণ দেওয়া যায়। ব্যক্তিগতভাবে আমাদের জীবনে অনেক স্মৃতি। আমার একটা গৌরব, আজানের সঙ্গে বন্ধ রাখবো। আচ্ছা, 1983 সাল 19শে মে, তখনকার দিনে যে কটা 4টা পত্রিকা ছিল, সাপ্তাহিক পত্রিকা, খুবই গুরুত্বপূর্ণ। একটা ছিল বিচিত্রা, একটা ছিল সচিত্র স্বদেশ, সচিত্র সন্ধানী এবং রোববার। এই 4টা পত্রিকা, সাপ্তাহিক পত্রিকাগুলো, দৈনিক পত্রিকাগুলো যেগুলো সার্কুলেশন বেশি ছিল।
তো সেই সচিত্র স্বদেশে আমার যখন আমি কাজ করি তখন আমার উপর দায়িত্ব বললো যে একটু চমকায় দাও মানুষকে। বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত কোনো সাক্ষাৎকার কভার স্টোরি হয়নি, সেরকম ভাবে তিনি সাক্ষাৎকার কাউকে দেনও নেই, সেই সাক্ষাৎকারটা নিয়ে আসেন। আমি তো বললাম অথই সমুদ্রে, আমি কি করে মইনুল রোডের বাসায় যাব? সেই দুর্দিনে ব্যারিস্টার মওদুদ আহমদ এবং একে মাইদুল ইসলাম মুকুল ভাই, এই দুজনের দ্বারস্থ হলাম আমি, ভাই একটা সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেন, বলে আমার চাকরি থাকবে না। চাকরির কথা বললাম। তো এই দুই মানে ঘনিষ্ঠ বিখ্যাত রাজনীতিবিদের চেষ্টার ফলে বেগম খালেদা জিয়ার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেলাম 83 সালের 19 মে। সেই সাক্ষাৎকারের যে ছবিটা কভারে ছাপা হয়েছিল আমি নিয়ে আসছিলাম দেখানোর জন্য, আমি গাড়িতে ফেলে রেখে আসছি। সেই ছবিটা তুলেছিলেন আমাদের শামসুদ্দিন চারু ভাই। আমাদের চারু ভাই তখন ইত্তেফাকের ফটোগ্রাফার, আমাদের এখানে পার্ট টাইম কাজ করতেন। তারপরে এখানে বুলবুল বসা আছে, আমি আর বুলবুল আমরা বহুবার তার কাছে গেছি এবং বহুবার ওর ক্যামেরা দিয়ে ছবি তোলা হয়েছে। তো সেটা হলো একটা আমার একটা ব্যক্তিগত শ্লাঘার ব্যাপার, যে কাজটা আমি করেছিলাম, বিরাট করে ছাপা হয়েছিল কভার স্টোরিটা। তারপরে দুটো বইয়ের রচনা করার সুযোগ সৌভাগ্য আল্লাহ আমাকে দান করেছিলেন। প্রথম বইটা হলো যে আগুন ছড়িয়ে দিলে, এটা হলো মোজামিল ভাই আমাকে বললেন, তখন মোজামিল ভাই ছিলেন প্রেস সচিব, বলে যে বাংলাদেশের কবি লেখকরা ম্যাডামকে নিয়ে কিছু ভাবে না। আমি কি বলেন ভাবে না মানে? সবাই তো ভাবে। একটা বই মানে আবু সালেহ ভাই লেখাও সেই বইয়ের মধ্যে ছিল, বইটা ছিল যে আগুন ছড়িয়ে দিলে। এই বইটা যখন ম্যাডামকে আমরা দিতে যাই, শামীমা চৌধুরী সহ আমরা সবাই দল বেঁধে বাংলাদেশের কবি আল মাহমুদ, মোহাম্মদ মাহফুজুল্লাহ, আশরাফ সিদ্দিকী স্যার এবং আরো অন্যান্য যারা ছিলাম সবাই দল বেঁধে দিয়ে গেলাম। এত খুশি হয়েছিলেন ম্যাডাম, ওই খুশিতে এত নির্মল, এত আনন্দদায়ক, চোখে পানি এসে গেছিল আমার। আর সর্বশেষ যে কাজটা আমরা করলাম 18 সালে, প্রফেসর এমাজউদ্দিন আহমদ এবং আমরা দুইজনের আয়োজনে, এটার পিছনে আরো অনেকের অবদান ছিল, বিশেষ করে সর্বশেষ দিকের অবদানটা হলো আমাদের রিজভি ভাইয়ের। তো এই বইটা 1000 পৃষ্ঠার বই, এই বইটা বেরোলো। বইয়ের নামগুলো ঠিক করে এমাজউদ্দিন স্যার আমি গেলাম ম্যাডামের কাছে, যে ম্যাডাম আমরা অনেকগুলো নাম লিখে নিয়ে আসছি, আপনি কোনটা পছন্দ করবেন? তুমি একটা টিক দিলেন। আমি বললাম ম্যাডাম তাহলে একটা স্বাক্ষর দিয়ে দেন। আমার স্বাক্ষর কেন? আমি ম্যাডাম একটা স্মৃতি হিসেবে রেখে দেবো। স্বাক্ষর দিলেন, সেই বইটা বেরোলো, কিন্তু ম্যাডাম তখন জেলে। শত শত স্মৃতি, সেক্রেটারি হিসেবেও কতবার তার কাছে গিয়েছি, কতবার তার কথা শুনেছি। আমার সবসময় মনে হয়েছে যে বাংলাদেশের 3টা পার্ট আছে তার কাছে, একটা হলো তার নিজের পরিবার, একটা হলো তার পার্টি, একটা হলো দেশ। এই 3টাকে তিনি একখানে করে ফেলেছিলেন, একটার সাথে আরেকটাকে কোনো বিভাজন করেননি, পার্থক্য খুঁজে পান নাই। নিজেকে, নিজের পরিবারকে, নিজের দলকে দেশের সাথে একাকার করে দেওয়া, এত বড় ঘটনা, এত বড় যোগ্যতা বাংলাদেশের রাজনীতিতে কারো হয়নি। শহীদ জিয়া পার্টিটাকে কেবল দাঁড় করিয়ে গেছিলেন মাত্র 5টা বছর। এই পার্টিটাকে সত্যিকারের পলিটিক্যাল পার্টি হয়ে ওঠে, স্ট্রাগল করে পলিটিক্যাল পার্টি হয়ে ওঠে, রাস্তার সংগ্রামে জয়লাভ করা, এই পার্টিটাকে একটা পরিপূর্ণ রাজনৈতিক দলে রূপান্তরিত করেছে, দেশের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দলে পরিণত করার একক কৃতিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি আমার বক্তব্য দীর্ঘ করছি না, আমি তার মুখের মাধ্যমে কামনা করি এবং এটা বিশ্বাস করি বাংলাদেশ যতদিন থাকবে বেগম খালেদা জিয়ার নাম ততদিন স্বর্ণাক্ষরে আমাদের জাতীয় ইতিহাসে লেখা থাকবে। তিনি আমাদের দুর্দিনের ধ্রুবতারা, আমাদের সুদিনের আনন্দের আকাশ। আল্লাহ আমাদের সহায় হোক। আলোচনা অংশগ্রহণ করবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সাবেক সদস্য সচিব জনাব কাদের গনি চৌধুরী। সাংবাদিক সমাজের বন্ধু, সাবেক প্রধানমন্ত্রী, অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাগফিরাত কামনায় বিভুজে এবং নিউজে আয়োজিত আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম, আজকের সাহেব প্রধান অতিথি যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে অত্যন্ত
বিশ্বস্ততার সহিত রাজনীতি করেছেন। এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। গুলিবিদ্ধ হয়েছেন। বঙ্গুত্বকে সাধারণ বরণ করে প্রতিটি মুহূর্ত যিনি দেশের জন্য দেশ মাতৃকার জন্য লড়াই সংগ্রাম করে যে যাচ্ছেন আমাদের গর্বের দল, আমাদের অহংকার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ আজকে অনুষ্ঠানে উপস্থিত আছেন। একটু আগে যার বক্তব্য শুনলাম মনোহর বসু বক্তা, বাংলাদেশের অন্যতম প্রধান কবি নজরুল গবেষক, বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আমাদের সাংবাদিক নেতা যারা কবি আব্দুল শিকদার, উপস্থিত আছেন বাংলা ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব, আমাদের সাংবাদিকের নেতা জনাব আজিজ, জাতীয় প্রেস ক্লাবের সুযোগ্য সাধারণ সম্পাদক, ফেস্টিভাল উৎখাতের পরে প্রেস ক্লাবটাকে সদস্যদের প্রেস ক্লাব, সাংবাদিক প্রেস ক্লাব হিসেবে সেকেন্ড হিসেবে পরিণত করার জন্য যিনি অসমান অবদান রেখেছেন, জাতীয় প্রেস ক্লাব সাধারণ সঞ্চালক বাইনুরিয়া, উপস্থিত আছেন আরেকজন আমাদের অভিসংবাদিত সাংবাদিক নেতা যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে প্রধানমন্ত্রী থাকাকালীন কাজ করেছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে জীবনী সেটা প্রথম যার হাত দিয়ে রচিত হয়েছে, লিখিত হয়েছে, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আমাদের শিক্ষা সমাজের জনাব সৈয়দ আফজাল আহমেদ, আজকের অনুষ্ঠান সঞ্চালক আমাদের রাজপথে লড়াকু সংগঠক ঢাকার সাংবাদিক সুযোগ্য সাধারণ সম্পাদক যারা খুরশিদ আলম সহ সম্মানিত সাংবাদিক নেতৃবৃন্দ, সুদীবৃন্দ, সাংবাদিক সহকর্মীদের আসসালামু আলাইকুম। আমি আজকে অত্যন্ত গভীর শোক ও বেদনার সাথে স্মরণ করছি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মহান ব্যক্তিত্ব, গণতন্ত্রের অন্যতম দৃঢ় কণ্ঠস্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যাকে আমি মনে করি বাংলাদেশের রাজনীতির আকাশের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্র, লোকদক। তার মৃত্যু শুধু একটি রাজনৈতিক যুগের অবসান নয়, জাতির জন্য অপরিণীয় ক্ষতি। বাংলাদেশে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল উদার চিত্ত, বিভাজনে উঠতে ওঠা, দূরদর্শী নৈতিক দৃঢ়তা সম্পন্ন নেতৃত্বে, ঠিক সেই সময় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। খালেদা জিয়া সাহস, দৃঢ়তা, দেশপ্রেম ও নীতিনিষ্ঠ নেতৃত্বের এক অনন্য প্রতীক, যে কথাগুলো আমাদের শিকদার ভাই কিছুক্ষণ আগে বলে গেছেন। তার পুরো জীবনটি ছিল সংগ্রামে, কর্তৃত্ববাদ, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে অবিচল প্রতিরোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অটল ছিলেন তিনি সবসময়। নির্যাতন, অপমান, ব্যক্তিগত যন্ত্রণা, দীর্ঘদিন কারাবাস, এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে আসা, গুরুতর অসুস্থতা সত্ত্বেও উন্নত চিকিৎসায় বাধা প্রদান, এত সবের পরেও তিনি কখনো নীতি থেকে সরে যাননি। কখনো ব্যক্তি বা দলের স্বার্থকে রাষ্ট্র জনগণের কল্যাণের ঊর্ধ্বে স্থান দেননি। শিকদার বলেছেন তিনি তার ব্যক্তি, পরিবার এবং রাষ্ট্র, রাজনীতি এবং রাষ্ট্রকে এক করেছেন, কিন্তু এটাও সত্য যে তিনি তার দলের সাথে বা তার পরিবারের সাথে রাষ্ট্র বা জন কল্যাণের উদ্বেগগুলোকে স্থান তিনি কিন্তু দেননি। তার কাছে সবার রাষ্ট্র এবং দেশের জনগণ। তার সংগ্রাম ছিল শুধু রাজনৈতিক নয়, তা ছিল গণতন্ত্র, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের মর্যাদার প্রতি গভীর দায়বদ্ধতার এক জীবন্ত দলিল। যে বিচ্ছিন্ন ভীতি ও দমন নীতির মুখও তিনি কখনো নতি স্বীকার করেননি। ফখরুদ্দিন মঈনুদ্দিনের যে অবৈধ সরকার, জরুরি আইনের তত্ত্বাবধায়ক সরকারের সময় যা করছিল আপনারা জানেন, সেটা ছিল দেশনেত্রী বেগম খালেদার জীবন মরণ প্রশ্ন। সুষ্ঠু সবল তরুণ পুত্র তারেক রহমানকে রিমান্ডার কারাগারে রেখে যে নির্যাতন চালানো হয়েছে এবং পঙ্গু করে দেওয়া ছিল, তার নজির এদেশে আর নেই। আরেক পুত্র আরাফাত রহমান পঙ্গুকে, তার উপর যেভাবে নিপীড়ন চালানো হয়েছিল,
তাকে অল্প বয়সে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। টকবকে তরুণকে যখন মইনুর রোডের বাসা থেকে গ্রেপ্তার করে, একেবারে সুস্থ মানুষ বের হলেন মুমূর্ষ অবস্থায়। এত কিছু বড় দেশমাতৃকার অসম্ভব প্রেম তিনি উপেক্ষা করতে পারেননি। পবিত্র রক্ত ভূমির প্রিয় দেশবাসীর সাথে গাদ্দারি করতে। তাই মানুষের মাঝে মানুষের পরিচয় সক্রেটিসের হেমলক পানির মতো আপসহীন দৃঢ় সিদ্ধান্ত বেছে নেন তিনি। তাকে গৃহবন্দী বছর বছর থাকায় বন্দী জীবনের পরিযার ঘামে জন্ম দেওয়া ছোট ছেলে আরফাত রহমান কুকুকে দেখেছেন ফেসিবাদের নির্যাতনে মৃত্যুবরণ করতে। বালির বাদের মতো ভেঙে যাওয়া হৃদয় দেখেছেন, বড় হৃদয় দেখেছেন তিনি তার বড় ছেলে তারেক রহমানকে করা নির্যাতন নির্বাসন। তবু ভেঙে যাননি তিনি। শিশুর বিন্দুর মতো গাল বেয়ে গড়িয়ে পড়েনি চোখের পানি। আবেগের মোহমায়ায় টুটের ক্যানভাস থেকে বের হয়নি কোনো রঞ্জিত কথা। তদাপি তিনি ইস্পাত কঠিন দৃঢ় করে তুলেছেন মা নামক নির্ভীক কমল কুসুম মমতার পরশ। আধিপত্যবাদী ফেসিবাদ বিতরণের শপথে ধীরে ধীরে হয়ে উঠেছেন রাজনৈতিক দল সমূহের বিপ্লবী আইকন। তিনি এখন বাংলাদেশের রাজনীতিবিদদের এক আইকন। 2007 সালে সামরিক বাহিনী সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার -2 ফর্মুলার আওতায় বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে জোর করে পাঠাতে চেয়েছিলেন। আপনাদের সেটা জানা। তখন খালেদা জিয়া বলেছিলেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এই দেশেই মুক্তি চাই। সেদিন ফখরুদ্দিন মঈনুদ্দিনের সঙ্গে আপোষ করলেন তিনি। প্রধানমন্ত্রী হতেন, তার ছোট ছেলেকে হারাতে হতো, বড় ছেলেকে এত নির্যাতন সহ্য হতো না, তাকে বন্দিত্ব বরণ করতে হতো না। তিনি তার 17 কোটি সন্তানকে অনিশ্চয়তার মধ্যে রেখে চলে যেতে চাননি, পারেননি। দেশপ্রেমের এমন নজির তিনি শেষ পর্যন্ত বজায় রেখেছিলেন। তিনি ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার বা শেখ হাসিনা সরকারের কাছে বিন্দু মাত্র মাথা নত করে 5 আগস্টের সে কাঙ্ক্ষিত ব্রিটিশ দাঁড়ানোর পরে যুক্তরাজ্যে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সুস্থ না হওয়া পর্যন্ত সেখানে চিকিৎসা থাকতে পারতেন, থাকেননি। ম্যাডাম তো বারবারই বলেছেন বাংলাদেশই তার শেষ ঠিকানা, একমাত্র ঠিকানা। তাই তিনি লন্ডনের উন্নত চিকিৎসা পাওয়ার আগ্রহ চেয়ে আবার ফিরে আসেন বাংলাদেশে। আবার মেনে নেন ঢাকার একাকী জীবন। ভেবে দেখুন, জীবন মরণের সন্ধিক্ষণে এটি দেশপ্রেমে কত বড় সংগ্রামের সিদ্ধান্ত ছিল। লন্ডন থেকে দেশে ফিরে বললেন, আমার এই স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন, আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানে থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। কত বড় দেশপ্রেমিক হলে এই সহজে উচ্চারণটি করতে পারেন, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। শেষ পর্যন্ত আল্লাহ তার মনোবাসনা পূরণ করেছেন। তিনি দেশে মৃত্যুবরণ করেছেন, দেশের মাটিতে চিরনিদ্রায় শায়িত হয়েছে। আমি বেগম যে কত উঁচু মাপে দেশপ্রেমিক সেটা প্রত্যেকে জানেন বলে তারে জানা যায়। এত বড় আমরা দেখেছি। তিনি বাংলাদেশের মানুষকে ছেড়ে যেতে চান না, তিনি ছেড়েও যাননি। তিনি আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। অনন্তর জীবনের বিপ্লবে সাহসে ত্যাগে তিতিকার বিজয়ীর প্রতীক স্বরূপানে এই বাংলাদেশ যতদিন থাকবে, লাল সবুজের পতাকা যতদিন থাকবে। কিছুদিন বছর কয়েক আগে দেশটিতে বেগম খালেদার একটা প্রবন্ধ ছাপা হয়েছিল, আপনাদের জানা আছে। প্রবন্ধটির নাম ছিল ডানপন্থীদের বামে, বামপন্থীদের ডানে। ওই প্রবন্ধে তিনি লিখেছেন, বিএনপির জন্ম একটি স্বাধীন দেশ উপযোগী রাজনীতি করার অঙ্গীকার। সংকটে শান্তিতে সংগ্রামে বিএনপি নতুন এই রাজনীতির ধারা তৈরি করেছে। দ্বন্দ্ব, বিভাজন,
সংঘাতের বিপরীতে আমরা জাতীয় ঐক্যের পতাকা উড্ডীন দেখে চলেছি। আমরা বিভিন্ন ধর্ম, বর্ণ, শ্রেণী, পেশার মানুষ, নৃগোষ্ঠী, পাহাড় ও সমতলের মানুষ মিলে এক অখণ্ড জাতিসত্তা গড়ে তুলেছি। ধর্মীয় মূল্যবোধ আমাদের দমনিত সঞ্জীবিত রেখে আমরা সাম্প্রদায়িককে রুখে দাঁড়াবো। বিশ্ব পরিসরে সমমর্যাদার ভিত্তিতে সবার দিকে পাড়ি দেব বন্ধুত্বের হাত, কিন্তু কোন দেশের অধীনতামূলক মিত্রকে আমরা কবুল করব না। কি সাহসী উচ্চারণ! এ বলেছেন, জাতীয় স্বার্থ মর্যাদা রক্ষায় আমরা থাকবো অনড়। ডান কিংবা বামপন্থী আমরা নই। আমাদের ডানে যাদের অবস্থান তারা হচ্ছে ডানপন্থী, আমাদের বামে যাদের অবস্থান তারা হচ্ছে বামপন্থী। আমাদের অবস্থান ডানপন্থীর বামে, বামপন্থীর ডানে। আমাদের অবস্থান কেন্দ্রে, অর্থাৎ মূল জাতীয়তাবাদী শক্তি হলাম আমরা এবং রাজনীতির কেন্দ্রই আমরা। চমৎকার উচ্চারণ! যেমন দেশপ্রেম, তেমনি জাতীয়তাবোধ, তেমনি একটা কমিটমেন্ট তার এই বক্তব্যের মধ্যে স্পষ্ট হয়েছে। আমি শেষ করব। আমাদের এই সাহসের বাতিঘর, আমরা যখন স্বৈর শাসক এসেছে, যখন স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের উপর আঘাত এসেছে, বাতিঘরের মতোই আমাদের পথে যে নেত্রী, আমাদের অভিসম্পাদিত নেত্রী বেগম খালেদা জিয়া এমন এক সময় চলে গেলেন যখন তার প্রয়োজনীয়তা, তার নেতৃত্ব ও অভিভাবকত্ব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। বাংলাদেশের মানুষ উদীয়মান গণতন্ত্রের সূর্যকে যখন আলিঙ্গন করতে যাচ্ছে, দেদীপ্যমান গণতান্ত্রিক সূর্যের প্রত্যাশা করছে এবং সত্যিকার অর্থে সমাগত নির্বাচনের মাধ্যমে তা বাস্তবের স্বপ্ন দেখছে, সেই সময় তার এই অপ্রত্যাশিত জনগণের হৃদয়ের অধীনে গভীর শূন্যতা সৃষ্টি করেছে। সবশেষ বলি, যে জীবন অন্যের জন্য উৎসর্গীকৃত, যে জীবন মহৎ কর্মে পরিপূর্ণ, সেই জীবনের সমাপ্তি নেই। খালেদা জিয়া তার প্রকৃষ্ট উদাহরণ। খালেদা জিয়া আমাদের মাঝে বেঁচে থাকবেন যতদিন লাল সবুজের পতাকা থাকবে, যতদিন স্বাধীন বাংলাদেশ থাকবে, ততদিন খালেদা জিয়া আমাদের মাঝে বেঁচে থাকবেন। আজকের এই দিনে আমরা সবাই আমাদের মা, গণতন্ত্রের মা, দেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য সবাই দোয়া করব। এই পত্র শেষ করছি। আপনাদের সবাইকে অগণিত ধন্যবাদ। আসলে আজকে একটি তথ্য না জানালে আমি মনে করি ম্যাডাম খালেদা জিয়ার প্রতি অন্যায় করা হবে। আজকে আমরা যে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আছি, এই প্রেস ক্লাবের সম্পূর্ণ জায়গা 2004 সালে এই প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসে তিনি 1,01,000 টাকায় লিখে দিয়েছিলেন। এর আগে অর্ধেক জায়গা শহীদ প্রেসিডেন্ট জিয়া 33 বছরের লিজ দিয়েছিলেন এবং সেই লিজও ওই সময় শেষ হয়ে গিয়েছিল। তো উনি পুরো জায়গাটাই স্থায়ী লিজ দিয়েছিলেন, 99 লিজ। আর আমাদের এই প্রেস ক্লাবের যে আধুনিকায়ন, দুবার তিনি 50 লাখ টাকা করে দিয়ে এই প্রেস ক্লাবের আধুনিকায়ন করেছেন। এই ভবন শহীদ প্রেসিডেন্ট জিয়ার করানো ভবন আমাদের জাতীয় বাজেট থেকে, অর্থাৎ এই যে প্রেস ক্লাবের সমুদয় জিয়া পরিবার এবং বিএনপির অবদান। আমাদের যে চারপাশের যে বাউন্ডারিটা, এটা তথ্যমন্ত্রী হিসেবে মির্জা আব্বাস করে দিয়েছিলেন। আমাদের যে সামনে যে টেনিস কোর্ট, যেটাতে আমরা বিভিন্ন সমাবেশও করি কিংবা জানাজা হয়, সেই টেনিস কোর্টটা ফজলুর রহমান পটল আমাদের করিয়েছিলেন। এই বলে আপনারা দেখবেন, আমরা এখন ব্যানার মধ্যে একটা কথা লিখেছিলাম, সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু। এর অর্থ হলো যে জাতীয় প্রেস ক্লাবের চতুর্দিকে বাউন্ডারির ভিতরে যা কিছু আছে সবকিছুই বেগম খালেদা জিয়া পরিপূর্ণতা দিয়েছেন। এটার মূল ভিত্তিটা দিয়ে গেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা এও জানেন, আজকে না বললেই নয়,
আপনারা একটা অংশ বলে গেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিরপুর কালচিতে সাংবাদিকদেরকে সাথে করে জায়গা দিয়ে গিয়েছিলেন। সেই জায়গায় আমাদের অনেক সাংবাদিক, 2 শতাধিক সাংবাদিক সেখানে বসবাস করতেছেন বাড়িঘর করে। সর্বশেষ বেগম খালেদা জিয়া তার সর্বশেষ টেনিউরে অর্থাৎ 2001 থেকে 6-এর মধ্যে এই কার্যকালে মিরপুর 12 নম্বরে আমাদেরকে আবার 7 একর জমি দিয়ে গেছেন। অর্থাৎ সাংবাদিকরা যখন যা চেয়েছেন তার কাছে কোনোদিন খালি হাতে ফিরে আসেননি। আজকে আমরা সেই জায়গায় উঠতে পারিনি এখনো। যারা দায় দায়িত্বে আছেন তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, বেগম খালেদা জিয়ার এই দান, খালেদা জিয়া যে অনুগ্রহ করেছিলেন আমাদেরকে, আমরা তার কাছ থেকে যে আবদার করে যে দাবি নিয়ে যা পেয়েছি সেটা নিয়ে যেন আর তাও বাহানা হয়, সেই বিষয়টা আপনারা স্মরণ রাখবেন। এইটুকু আপনাদের প্রত্যেকের প্রতি যারা দায় দায়িত্বে আছেন তাদের প্রতি আহ্বান থাকলো। এই পর্যায়ে আমাদের সবার আজকের সবার শেষ মুহূর্তে শেষ দিকে চলে এসেছি। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করছি আজকের সভার সভাপতি, ঢাকা সাংবাদিকের সভাপতি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আমি প্রধান অতিথির আগে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিচ্ছি। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোক এবং স্মরণ সভা আগত আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মঞ্চে আমাদের তারকা সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি সবাইকে সম্বোধন করলাম না কারণ সময় বেশি লাগবে, আমরা প্রধান অতিথির বক্তব্য শুনবো। তো সামনে যারা উপস্থিত রয়েছেন আজকে আমাদের সাংবাদিক সহকর্মীবৃন্দ, বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই এবং বোনেরা, এটি সত্য যে বেগম খালেদা জি আমাদের মাঝে নেই। আজকে আমরা তার জন্য শোক সভা, স্মরণ সভা করবার জন্য দাঁড়িয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের এবং হৃদয় বিদারক। তার ব্যাপারে অনেক কথা আমরা শুনেছি। শিকদার ভাই যে বক্তব্যগুলো দিয়েছেন, কাদের গনি চৌধুরী ভাই যে বক্তব্য দিয়েছেন, সাংবাদিকদের জন্য তার যে অবদানের স্বীকৃতি দিয়েছেন আমাদের আফজাল ভাই, আমাদের খোরশেদ ভাই যে কথাগুলো বলেছেন, এগুলো আপনাদের অনেকের জানা আছে, অনেকে হয়তো জানেন না। বেগম খালেদা জিয়া শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, তাদের সম্পদ না, তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের সম্পদ, যার প্রমাণ আমরা দীর্ঘ 81 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত আমরা বিভিন্ন বাঁকে বাঁকে দেখেছি। শিকদার ভাই বলেছেন 41 বছর, আমার মনে হয় হিসাবটা আরেকটু বাড়বে, এবং 43 বছর তিনি, 44 বছর তিনি তার সংগ্রামের ইতিহাস। আমরা যদি সেই সংগ্রামের ইতিহাসকে একটু একটু করে দেখি তাহলে দেখি চোখের সামনে হয়েছিলেন, তিনি বাংলাদেশের প্রতিটি মানুষের সম্পদে পরিণত হয়েছিলেন। প্রিয় উপস্থিতি, আমি শুধু একটি স্মৃতিচারণ করতে চাই, অনেক বড় স্মৃতি নেই। যখন তাকে গুলশানের অফিসে তাকে বালুর ট্রাক দিয়ে তার অফিসটি অবরুদ্ধ করে রাখা হয়েছিল, সেদিন আমরা কয়েকজন গিয়েছিলাম। আফজাল ভাই ছিলেন, তার সাথে কাদের গনি চৌধুরী ভাই ছিলেন, শিকদার ভাই ছিলেন বাসায়, আমরা যখন গিয়েছিলাম রুহুল আমিন গাজী ভাইয়ের নেতৃত্বে, সেদিন তিনি একটি কথা বলেছিলেন যে আপনারা বলেছিলেন যে আপনারা সাহস হারাবেন না, আপনারা সংগ্রাম চালিয়ে যান, এই জালেমের পতন হবে এবং অপমানজনক ভাবে সে বিদায় নেবে। এই কথাটি তিনি বলেছিলেন, ওটা সাক্ষী। তিনি আরেকটি কথা বলেছিলেন যে আন্দোলনটি একটু দীর্ঘ হতে পারে কিন্তু এই জালেমের পতন হবেই। আমরা সবাই দেখেছি যে জালেমের পতন হয়েছে, এবং যে সম্মান নিয়ে খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো দ্বিতীয় ব্যক্তি আমার চোখে পড়েনি। সুতরাং আমরা চাই আমাদের কাছ থেকে যিনি বিদায় নিয়েছেন, যে বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি যেভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন, আপসীন নেত্রী ছিলেন, তার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না, তিনি ছিলেন একেবারে নিরেট একজন সচ্চা মানুষ, যার কথা এবং কাজের মধ্যে কোনো ফারাক ছিল না। তো সেরকম একজন নেতা আমাদের আবার দরকার, এই বাংলাদেশকে ঐক্যবদ্ধ করবার জন্য, জাতিকে
সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চাই তার সেই অভাব পূরণ করবার জন্য আবার বাংলাদেশে আবার সামনের নেতৃত্ব এগিয়ে আসবেন, তাহলেই এই দেশ সামনের দিকে এগিয়ে যাবে। কারণ হচ্ছে যে আমাদের সামনে শুধু সম্ভাবনার, ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে, সেই ফ্যাসিবাদ পালিয়ে যাওয়ার পিছনে যার অবদান ছিল তিনিও এই খালেদা জিয়া, তার আপসের নেতৃত্ব। সুতরাং আসুন আজকে আমরা এই দিনে তার রুহের মাগফিরাতের জন্য সবাই আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে স্থান দেন, সেই দোয়া করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই সামনের মোবাইলগুলো নামাই দিতে হবে, আমাদের মাঝে আজকে অনেকে উপস্থিত ছিলেন, তার মধ্যে আমাদের অত্যন্ত সিনিয়র একজন সাংবাদিক জনাব আবু সাদেক, তাকে বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারিনি, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আরো অনেক নেতৃবৃন্দ আছেন, ডিউজে এবং জাতীয় প্রেস ক্লাবের অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তাদের অনেকেই অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তাদের বক্তৃতা দেওয়ার সুযোগ দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের সভার প্রথম অংশে আমাদের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব আসতে একটু বিলম্ব হয়েছে, সেক্ষেত্রে আমাদের ডিউজের সহসভাপতি জনাব রাজনীতি বিভাগ সহযোগিতা করতেন, তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আপনাদের কাছে বিনীত আরেকটি অনুরোধ, আমরা এখানে সামান্য একটু আপনার তবারকের ব্যবস্থা করেছি, আপনারা আমাদের অনুষ্ঠান শেষে শৃঙ্খলাভাবে আপনারা সেই তবারকটি গ্রহণ করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা আজকের অনুষ্ঠানের ভাব গাম্ভীর্য আমাদেরকে বজায় রাখতে হবে। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান দেখিয়ে আমরা আজকের এই সভা সকলেই সেই সম্মানটুকু বজায় রেখে আমরা এখানে শেষ করব। এই পর্যায়ে আলোচনায় সর্বশেষ আলোচনায় আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আবহাওয়া নেতা, যিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন, যিনি দীর্ঘ সময়ের আমাদের তিনি এক ধরনের কারারুদ্ধ ছিলেন বিএনপি অফিস, যিনি পাহারা দিতেন দিন রাত, যত দুর্যোগ দুর্বিপাকে তিনি অফিসটি পাহারা দিয়েছেন। বিএনপি কেউ যখন বাইরে আসতে পারছে না, কোন কথা বলার সুযোগ ছিল না, তখন তিনি একমাত্র কান্ডারি হিসেবে ঝান্ডা তুলে ধরেছিলেন আমাদের সেই নেতা জনাব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী। আবার অনুরোধ করছি আপনারা একটু কথা বলবেন না, আপনারা কথা বলবেন না, সাইলেন্ট থাকুন। আজকের অনুষ্ঠানের ভাব গাম্ভীর্য আপনাদেরকে বজায় রাখার জন্য বিনীত অনুরোধ করছি, এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। সাহিত্যিক, সাংবাদিক, সাংবাদিক আজিজ ভাই এবং মঞ্চের সামনে বসে আছেন অনেক সিনিয়র সাংবাদিক, সাংবাদিক, বিশেষভাবে এদেশের খ্যাতিমান ছড়াকার আবু সালেহ ভাই, সবাইকে আন্তরিক, আফজাল ভাই রয়েছেন, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এই শোক সভার আয়োজন করেছেন। আমার আর কিছু বলার নেই, যা কথা বলার আপনারা বলেছেন এবং আপনাদের কাছ থেকে মনে হলো যে আমার শেখার, আপনারা যে দৃষ্টিভঙ্গিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছেন এবং আপনাদের এই যে দেখা, সেই দেখার উপর আপনারা যে কথাগুলো বললেন, এগুলো আসলে আপনাদের পাথেয় হিসেবেই কাজে লাগবে বলে আমি মনে করি। সংবাদপত্র জগৎ একটা বিশাল জগৎ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কত কি বলি, কিন্তু এটার সাথে নিবিড় সম্পর্ক যার, সেটা আদর্শিকভাবে এবং ব্যক্তিগতভাবেই তো সম্পর্ক থাকার কথা বেগম খালেদা জিয়া। কারণ তার
স্বামী জিয়াউর রহমান, শহীদ জিয়া, তার সময় থেকেই তো শুরু হলো বহুদলীয় গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের। যে সংবাদপত্রের অবাধ প্রবাহ ছিল এক সময়, স্বৈর শাসন পাকিস্তান আমল থেকে শুরু করে কম বেশি সবসময় ছিল, কিন্তু এইভাবে সংবাদপত্রের গলা টিপে ধরার বাকশালের মাধ্যমে আর কখনো হয়। যারা কোন রকম ছোটখাটো কাজ করে জীবন নির্বাহ করেছেন চাকরি চলে যাওয়ার পর, কিন্তু জিয়াউর রহমানের কারণে আবারও এদেশের সংবাদপত্র শিল্প, সাংবাদিকতা, লেখনী এবং কথা বলার মুক্ত প্রবাহ তৈরি হয়। সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সামনের দিকে, সেটা বেগম খালেদা জিয়া। সুতরাং একটা অবিচ্ছেদ্য সম্পর্ক তো রয়েছেই বেগম খালেদা জিয়ার সাথে, সংবাদপত্রের সাথে জড়িত যারা রয়েছেন, সাংবাদিক যারা রয়েছেন, এবং ওনারও যে একটা ভালোবাসা আমার মনে আছে স্পষ্টভাবে। উনি যখন প্রথমবার জেল থেকে বেরোলেন 2008 সালে, এর প্রথমেই সাংবাদিকদের নিয়ে এখানেই প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম হয়েছিল, এবং সেটা ওনাকে বেশি অনুরোধ করতে হয়নি, আপনাদের কথা শুনেই তিনি এখানে এসেছিলেন। তো সেটাতেই মনে হয়েছে যে সমাজের গভীরে তার অবদানগুলো এমন ভাবে তিনি রেখে গেছে, সেটা তার মৃত্যুর পরেই জানা গেছে। মানুষের যে ঢল, মানে বাড়ি ঘর থেকে, মানে সাধারণ কর্মকর্তা, কর্মচারী, কেরানি, পানের দোকানদার, মানে সমাজে যারা বাস করে, এদেশের জনগণ, তাদের নানা শ্রেণী পেশার মানুষ এক নিজের তাগিদে এসে সেখানে অংশগ্রহণ করছে। তার মানে যে তার যে অবদান প্রধানমন্ত্রী হিসাবে, রাজনীতিবিদ হিসাবে, তার সামগ্রিক ব্যক্তি জীবন বিশ্লেষণের মধ্যে বিশ্লেষণ করে এদেশের মানুষ যতটুকু দেখেছে, সেইখানে তাদের যে আবেগ তৈরি হচ্ছে, সে আবেগ এবং শ্রদ্ধা দেখানোর জন্য ইতিহাসের একটি নজিরবিহীন জানাজা আমরা সেটি দেখেছি। অনেকে এখানেও বলেছেন যে ইমাম খোমেনির পরে এত বড় জানাজা আর কখনো হয়। তো খোমেনির জানাজাও আমরা, আমাদের মনে আছে 89 বা 90 এরকম। তো তার চেয়ে তো আমার কাছে মনে হয় যে অনেক বিষয়, মানে ঢাকা শহর ব্যাপী মানুষের যেন স্রোত বয়ে যাচ্ছে, এই ছিল মানে মানুষের যে একটা মানে ঢল, শোকাচ্ছন্ন মানুষ, তারা যে জানাজা পড়ার জন্য ফিরে আসছে, এটা একান্তই মনের ভেতরের ভালোবাসা না থাকবে এটা সম্ভব। আপনারা অনেকেই বলেছেন এই যে মহিরু, একটা মানুষ মহিরু হয়ে উঠলে তার ছায়া পড়ে, এই ছায়াতে আশ্রয় পাওয়া, এটা তো মানে একটা বড় ধরনের একটা জিনিস। আমরা এই দেশের একটা বিশাল মহিরু, যার ছায়া তলে আমরা বসবাস করতাম, এই ছায়াটা মনে হয় অপসৃত হয়ে গেল। একটা অভিভাবকত্বের যে ছায়া, অর্থাৎ একটা বাড়িতে যদি বাবা এবং মা বুড়ো হয়ে গেছে, হাঁটতে চলতে পারে, চেয়ারে বসে আছে, তারপরেও কিন্তু সাহস লাগে যে মা বেঁচে আছে বা বাপ বেঁচে আছে। বাইরের যত কাজকর্ম, এর মধ্যেও যে কোনো সংকট, যে কোনো মন খারাপের মধ্যে মনে হয় যে না, বাসায় ফিরে যায়, আমার মা তো বেঁচে আছে। এই যে ভরসাটা, এই ভরসাটা আর থাকলো না আমাদের কাছে, যে তার কাছে গিয়ে কমপক্ষে মনের কথাটা বলা যেত, তার কাছে গিয়ে একটা আশ্রয় পাওয়া যেত। সেই আশ্রয়ের জায়গাটা অনেকটাই আমাদেরকে হারাতে হয়েছে। সাংবাদিক ভাইরা, আপনারা আপনাদের কাছ থেকে সত্যি আরো অনেক জিনিস
আমরা শুনলাম তার অবদানের বিভিন্ন দিক, বিশেষ করে সাংবাদিকদের জন্য। তো এই মানুষটি সম্পর্কে আর কি বা আছে, কি বা বলতে পারি বলুন? মানে জাতীয় নেতৃত্বের এমন একটি জায়গায় কত বিচক্ষণ হতে পারে, আমরা প্রতিনিয়ত প্রতি সময়ে সেটা ভেবে পাই। আপনাদের নিশ্চয়ই মনে আছে একটি ক্রান্তিকাল চলছিল, মানে ১-১১ সময় থেকে। এই ক্রান্তিকালের মধ্যে প্রচন্ড দমন পীড়ন শুরু হলো। পরবর্তীতে যারা ক্ষমতায় আসলেন রাজনৈতিক দল, তার প্রধান নেত্রী বললেন তাদেরই আন্দোলনের ফসল। ফলে ২০০৭ সাল থেকে যে ক্রান্তিকাল শুরু হলো সেটি ৫ই আগস্ট পর্যন্ত একইভাবে একই তালে চলেছে। ২০০৮ সালে যে কথাটি আমি বলতে চাচ্ছিলাম, আপনাদের নিশ্চয় মনে আছে যে ১৯-২০ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বড় ধরনের আন্দোলন হলো। সেখানে সেনাবাহিনীর সাথে ছাত্রদের একটা সংঘর্ষ হয়েছে। তো এ বিষয়ে তখন আমরা গোপনে, হোয়াটসঅ্যাপ এগুলো তো বের হয়নি, আমরা মোবাইলেই কথা বলতে হতো। আমরা তখন জানতামও না যে মোবাইলের কথা বললে পরে সেটা টেপ হয়, জানাজানি হয়। তখন এইসব ধারণা ছিল না, কারো ছিল না, জনগণের মধ্যে ছিল না। যত দিন গেছে, হাসিনার আমল যত পাকাপোক্ত হচ্ছে, ফ্যাসিবাদ যত তীব্র থেকে তীব্রতর হচ্ছে, আমাদের তত সাবধান হতে হয়েছে। এবং আমরা খোঁজ দিচ্ছি যে কোন মাধ্যমে কথা বললে, টেলিফোনের কোন মাধ্যমে কথা বললে, কোন অ্যাপস ব্যবহার করলে সেটা নিরাপদ থাকবে, এটা আমাদের খোঁজ নিতে হয়েছে এই সময়টা। কিন্তু সেই সময় অতটা ছিল না। আমরা টেলিফোনে ওনাকে বললাম। তাহলে এর কয়েকদিন আগে শেখ হাসিনাকে অ্যারেস্ট করেছে। তো ওনার সাথে কথা হচ্ছিল যে ম্যাডাম স্টেটমেন্ট করা যায়। তো শেখ হাসিনা অ্যারেস্ট হয়েছে, দেখুন কতখানি করে দাও, আমার পক্ষ থেকে একটা স্টেটমেন্ট করে দাও। তারপর দেখলাম যে একটা স্টেটমেন্ট তার মুক্তি। যাই হোক, আরো বিভিন্ন রাজনৈতিক দল তারা স্টেটমেন্ট করেছে, আমাদের ম্যাডামের স্টেটমেন্ট। এরপরে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে মানে সংঘর্ষটা শুরু হয়েছে, তিনি আমাদেরকে এটা নিয়ে খোঁজ খবর করতে বললেন, ইয়ে করতে বললেন। কিন্তু আমরা তো ওনাকে অনুরোধ করলাম, মানে আমি একটু ব্যক্তিত্বের পার্থক্য দেখার জন্য, মানে দেখানোর জন্য কথাটা বলছি যে ম্যাডাম এটা একটা আপনার ছাত্রদের পক্ষে আমরা একটা স্টেটমেন্ট করা যায় কিনা, একটা বিবৃতি দেওয়া যায় কিনা। তবে ঠিক আছে, দেখি আমি চিন্তা করি। অনেকদিন পর বুঝতে পেরেছি জাতীয় নেতৃত্বের যে অবস্থানটা, এবং সেখানে ওই যে অভিভাবকত্বের জায়গাটা, শেখ হাসিনার জন্য কিন্তু উনি বিবৃতি দিলেন মুক্তি চেয়ে, কিন্তু এইখানে উনি স্টেটমেন্ট দিলেন। কিন্তু তার কাছে ছাত্র এবং সেনাবাহিনী দুটাই তো সমান, দুটাই সন্তানের মতো। এই যে বিবেচনা বোধটা, এই বিবেচনা বোধটা যে কত তীব্রতার মধ্যে কাজ করতো, সেটা অনেকদিন পরে বুঝেছি। একেই বলে জাতীয় উপলব্ধি, সমাজের সমস্ত মানে কন্ট্রাডিকশন গুলোকে উপলব্ধি করা, বোঝা, এবং কোনটা কি করতে হবে এই বোঝার ক্ষমতাটা যার মধ্যে যত বেশি, তিনি তত সফল রাষ্ট্রনায়ক, তিনি সফল রাজনীতিবিদ, যেটা তার মধ্যে আমরা দেখেছি। আপনাদের মনে আছে যে একবার তার বাসা ঘেরাও করে পুলিশ ওনাকে বের হতে দিচ্ছেন আন্দোলন, এটা সম্ভবত 2014 কিংবা 15 14 সাল। তো সেখানে উনি রাগ করে বলেছেন যে গোপালগঞ্জের নাম পাল্টে দিন। তো আমরা তো অ্যারেস্ট হয়ে গেছি, জেলখানায় আছি। তো এই কথা যখন উনি বলেছেন, তো আমরা খুব খুশি, ঠিক বলেছেন ম্যাডাম, বলেছেন। কিন্তু আমরা যখন জেল থেকে বেরিয়ে এসে দেখা হলো, তো ওনাকে আমরা খুব বলছি যে ম্যাডাম এই যে একটা শক্ত কথা আপনি বলেছেন ওই পুলিশ অফিসার, আমরা এত খুশি হয়েছি ম্যাডাম। তো উনি কি চুপ করে বললেন, কিছু নীরব থেকে যে আমি বলেছি এটা ঠিক আছে, কিন্তু এটা আমার বলা ঠিক হয় কেন ম্যাডাম? ঠিক আছে বলেছেন। যত ঢাকা শহরে যত পুলিশ অফিসার শেখ হাসিনা নিয়ে এসছে, অধিকাংশের বাড়ি গোপালগঞ্জ, এরাই নিষ্ঠুরতা করছে, এরাই এই ছাত্র জনতার উপর নিষ্পেষণ করছে, অত্যাচার করছে, রিমান্ডের নামে মানে নির্বিচারে তারা অকথ্য নির্বাচন করছে, নির্যাতন করছে। না, সেটা তো সব ঠিকই আছে বলা যায়। দেখো, গোপালগঞ্জ তো বাংলাদেশেরই একটা জেলা, জেলার নাম। আমি জাতীয় রাজনীতি করি, জাতীয় নেতা বলে তোমরা বলো, তো এইটা এইভাবে বলাটা আমার ঠিক হয়। এটা নিয়ে ভাবলাম পরে, কত গভীর ভাবে তুমি এটা দেখেছেন এবং বুঝেছেন এবং উপলব্ধি করছেন যে এটা আমাদের মাথার মধ্যেও আসেনি।
কারণ ওনার কাছে যেমন রংপুর, ওনার কাছে যেমন ফেনী, ওনার কাছে যেমন বগুড়া, ওনার কাছে যেমন সাতক্ষীরা, ওনার কাছে যেমন চট্টগ্রাম, ওনার কাছে তো গোপালগঞ্জও একটা জেলা। উনি যখন প্রধানমন্ত্রী তো গোপালগঞ্জেরও তো উনি প্রধানমন্ত্রী, উনি যেমন ভুরুঙ্গামারির প্রধানমন্ত্রী, উনি তেমনি কাশিয়ানির তো প্রধানমন্ত্রী। আর এটারই মানে উনি এই যে অঞ্চলটি, এই যে সমগ্র বাংলাদেশের মধ্যে যত জনপদ আছে সেই জনপদেরই তো উনি প্রধানমন্ত্রী। তো উনি যদি কোনো একটি জনপদকে একটু হেয় করেন তো এটা তো উনি জাতীয় নেতা হিসাবে তো ঠিক হয় না। দেখেন কত বিবেচনা বোধ উপলব্ধি, উনি বলছেন যে এটা বলা আবার ঠিক হয়। এই যে নেতৃত্বের প্রতি একটা প্রগাঢ় ভালোবাসা শ্রদ্ধা এমনি আসে না, অন্তর থেকে সেটা আসে। কারণ তার অভিজ্ঞতা, তার প্রাজ্ঞ অভিজ্ঞ বিবেচনাবোধ, এই বিবেচনাবোধই তাকে আজকে জাতীয় রাজনীতির এত উচ্চ অবস্থানে এনেছে। দেখেন কত ধরনের কটূক্তি করা হয়েছে তার রাজনীতির প্রধান প্রতিপক্ষ যিনি শুধু কটূক্তি নয়, কুরুচিপূর্ণ কথা বলেছেন, অশ্লীল কথা বলেছেন, কিন্তু উত্তরটা উনি দিয়েছেন অত্যন্ত সৌজন্য বোধ সম্পন্ন, সুরুচি সম্পন্ন, অথবা বলেননি নীরব থেকেছে। এবং এতেই সাধারণ মানুষের মধ্যে তার উচ্চতাকে আরো বেশি বাড়িয়ে তুলেছে। এবং যারা এই ধরনের অশ্রাব্য কথা বলেন তারা যে ক্রমাগতভাবে নিচে নেমে যান, এটা আমাদের দেশের রাজনীতিবিদরা আমরা বুঝতে পারি না, আমরা সেটা উপলব্ধি করতে পারি না বলেই আমাদের রাজনীতিতে অনেক সময় অধঃপতন হয়। কিন্তু তিনি ঠিকই দেখুন এত মানে সিরিজ অফ অসভ্য কথা পর্যন্ত বলা, কিন্তু সেখানে তিনি বিচলিত। তাকে উনি লন্ডনে গেলেন 2017 সালে, ওবায়দুল কাদের প্রতিদিনই বলতেন উনি আর আসবেন না, উনি ওখানেই থেকে যাবেন, উনি খুব ভালো কি বলে যে আরামে এসে থাকতে ভালোবাসে, উনি এখানে যে মামলা তার চলছে এটা আর ফেস করতে উনি চান না, উনি বিদেশেই থেকে যাবেন। তো এই কথা তো ওবায়দুল কাদের প্রতিদিন বললেন, হঠাৎ আমরা শুনলাম যে উনি দেশে চলে আসেন। উনি জানেন যে এই মামলার কি পরিণতি হতে পারে, উনার যে রাজনৈতিক প্রতিপক্ষ তিনি কত ক্রূর এবং নিষ্ঠুর হতে পারেন, তিনি কত ভয়াবহ হতে পারেন, কত প্রতিশোধ পরায়ণ হতে পারেন, এটার প্রত্যেকটা বিষয় তিনি অবগত ছিলেন। কিন্তু উনি তার উপর যে একটা বড় ধরনের ধাক্কা আসছে, উনি যে ভয়াবহ নিপীড়নের মধ্যে পড়বেন এটা জেনেও তার যে দেশপ্রেম এবং মৃত্তিকার প্রতি তার যে অকুণ্ঠ ভালোবাসা সেটা আবারও পড়লেন, তিনি প্রমাণ করলেন। যে 2008 সালে মইনুদ্দিন ফখরুদ্দিন চেষ্টা করেছিল, কোনোভাবেই যখন তাকে সরাতে পারেনি তখন আবদার করলেন শেখ হাসিনা যে আমি তাহলে ফিরে যাব, ফিরে আসলেন। তো এইবারও অনেক চেষ্টা করে যখন পারেনি তখন তাদের যে এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী তাকে কারাগারে নেওয়া হলো এবং তাকে কোনো উন্নত চিকিৎসা দেওয়া হলো না, যখন তিনি ক্রমাগতভাবে অসুস্থ হয়ে পড়ছেন। যে ভদ্র মহিলা হেঁটে ইয়ের মধ্যে গেলেন, কি বলে জেলখানার মধ্যে গেলেন, সেই ভদ্র মহিলা হুইল চেয়ারে করে ফিরে আসলেন। আমরা কিন্তু সন্দেহ প্রকাশ করেছি, জনগণও সন্দেহ প্রকাশ করেছে যে কারাগারের মধ্যে তাকে চিকিৎসা না দেওয়া বা সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসা না দেওয়া, এটা করছেন শেখ হাসিনা তার প্রশাসনকে কাজে। এখন কিন্তু আমরা নানাভাবেই এর আলামত গুলো পাচ্ছি। ওনার যে অসুখগুলো, সেই অসুখগুলোর যথাযথ যে চিকিৎসা দেওয়া দরকার সেই চিকিৎসাটা দেওয়া হয় এবং তাকে যে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে এটা কিন্তু টের পাওয়া যাচ্ছে, এটা তিনিও টের পাচ্ছেন। তার পরিবার বলেছে, দল তো বলেছে, পরিবার বলেছে, বিভিন্ন স্থান থেকে, এমনকি আমি জানি যে নানা দিক থেকে আরো অন্যান্য লোকরা বলেছে, দেশের গুণীজনরা পর্যন্ত বলেছে তার কিন্তু শোনা হয়, তিনি শোনেন। কারণ এতেই প্রমাণিত হয় যে রাশিয়ার মতো কর্তৃত্ববাদী একটি দেশ, সেই দেশের অপোজিশন লিডার তাকে যখন অসুস্থতার কথা শুনল, লোক দেখানো হোক, তারপরে তাকে জার্মানিতে পাঠানো হবে। এই দৃষ্টান্তগুলো যখন ওনার চোখের সামনে তৎকালীন প্রধানমন্ত্রীর
চোখের সামনে যখন এগুলো মানে উপস্থাপন করা হচ্ছে, তিনি জানছেন তারপর বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসা ব্যবস্থা করলেন না, এমনকি দেশের মধ্যেও কোনো ভালো হাসপাতালে উনি পাঠাতে চাইলেন পিজি হাসপাতালের মধ্যে তাকে রাখেন। এবং সেখানেও অবাধে যে চিকিৎসকগুলো ভালো চিকিৎসক, উন্নত মানের চিকিৎসক, তাদেরকে সেখানে যেতে দেওয়া হয়নি। এবং ক্রমাগত আমাকে অনেক ডাক্তার বলেছে যে উনার যারা ব্যক্তিগত ডাক্তার তাদের পিছনে ডিজিএফআই লেগে থাকে, তাদের পিছনে গোয়েন্দা সংস্থাগুলো মানে ক্রমাগত ভাবে বিরক্ত করতো, রীতিমতো হুমকি দিত। এই পরিস্থিতির মধ্যে তিনি, তো এই যে মানে পরিস্থিতিগুলো তিনি অতিক্রম করেছেন অন্য কোনো কারণেই নয়, অন্য কোনো অবস্থাতেই নয়। এই পরিস্থিতিগুলো করেছেন দেশের মানুষের জন্য, দেশের জন্য। এত বেশি আত্মসংযম তার মধ্যে ছিল, স্থৈর্য, ধৈর্য চরমভাবে তিনি আয়ত্ত করেছেন। তাই বড় বড় সংকটের মধ্যে, শোকের মধ্যেও তিনি নিজেকে অটল রাখতে পারতেন এবং ওই সংকটকে মোকাবেলা করার তিনি প্রত্যয় দিতেন। আমরা মনে করি, আমি আবারও বলি যে তিনি যে দৃষ্টান্তগুলো রেখে গেছেন, তিনি যে পথগুলো বানিয়ে দিয়ে গেছেন, আমরা যদি সেই পথ অনুসরণ করে চলতে থাকি তাহলে আমরা মনে হয় যে আরো সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারব। এবং তার যে বিবেচনা বোধ, তার যে চিন্তাধারা, এবং একজন রাজনীতিবিদ তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, যেটা অসাধারণ ক্ষমতা ছিল দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে। এবং সেই ক্ষমতা ছিল বলেই আজকে দেখুন, মানে বিশেষ করে তার যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কত কি বলা হয়েছে, এই দল ক্ষমতায় না থাকলে টিকবে না। প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে তারপর উনি নেতৃত্ব আসলেন, এরপর তিনি 2 বার ক্ষমতায় আসলেন, যে সামরিক শাসকদের দল এরা কখনো টিকে না। কিন্তু সেই সামরিক শাসকদের দল টিকে না যারা অন্যায়ভাবে গণতান্ত্রিক শক্তির কাছ থেকে ক্ষমতা নিয়ে দেশ চালাতে চায়। কিন্তু জিয়া রহমান ছিলেন গণতন্ত্র ফেরত দেওয়ার লোক। একটা বাকশাল হয়েছিল, তারা সেনাবাহিনীর লোক ছিল না, কিন্তু তারা ছিল এত বেশি নিষ্ঠুর প্রকৃতির গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি হয়ে উঠলেন, সেইখান থেকে প্রত্যাবর্তন করা আবার বহুদলীয় গণতন্ত্রের দিকে এবং বহু মত পথের রাজনীতির দিকে। তো সেই ধারাবাহিকতার দল তো হচ্ছে এই দল। সুতরাং একে নানাভাবে দমন করা এবং মাটির সাথে মিলিয়ে দেওয়ার প্রচেষ্টা পরেও এটা সম্ভব হয়নি, কারণ যে এর নেতৃত্ব দিয়েছিলেন অটলভাবে এবং খুব শক্তভাবে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, এবং তার সাথে কিছু নৈতিক বৈশিষ্ট্য তিনি অ্যাড করতে পেরেছেন। সেটি হলো যে রাজনীতিবিদ মানেই বা রাজনীতি, ওই ব্যক্তি রাজনীতি করে মানেই হচ্ছে যে এই লোকের মানে এখন যেটা বলবে এই কথা, এই বলার সাথে পরবর্তীতে তার বলার কোনো সম্পর্ক নেই। এটাই মানুষ প্রতিষ্ঠিত হয়েছে মানুষের কাছে, মানুষ এটাই ভাবে। কিন্তু এই প্রথম বেগম খালেদা জিয়া তিনি ওটাকে ভেঙে দিয়েছেন, যে না, যে রাজনীতিবিদ মানে হচ্ছে সেই যে জনগণকে যেটি ওয়াদা করবে সেটি রক্ষা করবে। সেটা 86 সাল থেকে তার শুরু হয়েছে এবং তার মৃত্যু পর্যন্ত এই রাজনীতির যে একটা নৈতিক উচ্চতার পর দিকে নিয়ে গেছেন, সেটা বেগম খালেদা জিয়া। রাজনীতি মানে প্রতারণা নয়, রাজনীতি মানে মিথ্যা অঙ্গীকার নয়, মিথ্যা ওয়াদা নয়। রাজনীতি মানে হচ্ছে আমি জনগণকে যেটা অঙ্গীকার করব সেটাই আমি বাস্তবায়ন করব। এটাই হলো রাজনীতির মূল দিক। এবং এই বৈশিষ্ট্যটার একমাত্র আমি বলবো যে যিনি প্রতিনিধিত্বকারী ব্যক্তি তিনি হলেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে ধন্যবাদ। একটু ধৈর্য সহকারে একটু বসেন, আমরা একটু সবাই যার যার মতো করে আপনারা একটু প্লিজ, আপনারা একটু বসেন, আপনাদের হাতে